করব, দেখা যাচ্ছে প্রচুর ডেটা আছে, সেখান থেকে sorting করে কিছু একটা বের করে আনবো। অথবা একটা হিডেন ফাইল আছে, সেটা কিন্তু পাবলিকলি অ্যাভেইলেবল, কিন্তু সেটা পাবলিক দেখতে পারছে না সবাই। সো ঐরকম একটা হিডেন ফাইল আমরা বের করে আনবো। তো এই কাজগুলো আসলে OSINT এর ক্ষেত্রে আমরা করে থাকি। ওকে, তারপরে আসা হচ্ছে কি যে OSINT এর আসলে গুরুত্বটা কোথায়। তো এখন দেখো, আচ্ছা আমি কি বেশি স্পিড করে ফেলছি নাকি একটু স্লো যাবো? পার্টিসিপেন্ট যারা আছে একটু বলো। হ্যালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো OSINT এর ক্ষেত্রে আমাদের কি কি হবে, মানে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন। যেমন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স এর ক্ষেত্রে, তো তোমরা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স এন্ড হচ্ছে ল এনফোর্সমেন্ট এন্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশন। সো এই কাজগুলো কিভাবে হয়, যখন হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা ডিফেন্স এজেন্সি আমার দেশের অভ্যন্তরে যে মানুষজন আছে তারা কি করছে, অথবা অন্যদের, মানে অন্য দেশ বা অন্য দেশের স্পাই তারা কি করছে, এই সমস্ত ডেটা যখন তারা ট্র্যাক করতে পারে। তো এক্ষেত্রে যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি তাদের কিন্তু শুধু যে ওসিন বা ওপেন সোর্সের থেকেও তাদের আরো একটু পাওয়ার থাকে, বাট তাদের যে মেন ভিত্তিটা, সেই মেন ভিত্তিটা কিন্তু ওসিন্টের উপরেই তৈরি হয়ে থাকে। যেমন হচ্ছে কোনো একজনের গতিবিধি লক্ষ্য করা, বা কেউ একজন কোন স্টেপে কাজ করছে। সো এই জিনিসগুলো যখন তারা ট্র্যাক করতে পারে, তারা কিন্তু কোনো এই যে প্রেডিকশন করা বা কোনো একটা কিছু বুঝতে পারা, এই কাজগুলো করে থাকে। দেন আসে আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স। সো এক্ষেত্রে যে কাজটা হয়, তোমার একটা ওয়েবসাইট সেটা আসলে vulnerability আছে কিনা, এইটা বোঝার সবচাইতে প্রথম টেকনিক হচ্ছে তোমাকে ওসেন করতে হবে যে এই ওয়েবসাইটের কোন vulnerable ফাইলস গুলো সেগুলো পাবলিকলি অ্যাভেলেবল কিনা, এই জিনিসগুলো আছে। সো এইটার মাধ্যমে কিন্তু তোমাদের যে বাগ হান্ট বা পেন টেস্টিং, এই কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। অ্যান্ড দেন জার্নালিজম এর ইনভেস্টিগেশন, অবশ্যই এটা একটা প্রয়োজনীয় জিনিস। যেমন হচ্ছে অনেক হুইসেল ব্লোয়ার আছে যে যারা গোপন তথ্য ফাঁস করে দেয়। সো এই জাতীয় কাজ যখন করতে যাবো বা ইনভেস্টিগেশনের জন্য যখন দরকার, তখন কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা এই যে সোর্স গুলো মানে ডেটা গুলো অ্যাভেলেবল আছে, সেই ডেটাগুলো বিভিন্ন সোর্স থেকে খুঁজে বের করে সেগুলোকে যে একটা sorting করার মাধ্যমে তোমার একটা দুইটা বা এরকম বিভিন্ন ডেটার মধ্যে যে লিঙ্কটা খুঁজে বের করা, এই কাজগুলো কিন্তু আমাদের এই যে জার্নালিজমের এইসব ক্ষেত্রে কাজ করবে। অ্যান্ড দেন অবশ্যই আমাদের একাডেমিক এন্ড সাইন্টিফিক রিসার্চে কাজ করবে, এটা আর বলা লাগবে না। আর সব শেষে যেটা তোমাদের পার্সোনাল বেনিফিট বা তোমারও যেটা পার্সোনাল প্রোটেকশন, সেটার জন্য কিন্তু ওসিন্ট অনেক হেল্প করতে পারে। সো এছাড়াও আরো অনেকগুলো আছে। তো এখন যদি আসি, আমরা হচ্ছে ওসিন্ট কিছু উদাহরণ নিয়ে আসি। সো আমি ফার্স্ট উদাহরণ যেটা রাখছি সেটা হচ্ছে অনলাইন ম্যানহান্ট অফ লুকা ম্যাকনট। ঠিক আছে। তো এই ব্যক্তি ঘটনা ঘটছিল কি, যে এ হচ্ছে একটা স্টুডেন্টকে খুন করে, মানে এ নিজেও একটা স্টুডেন্ট, আরেকজন স্টুডেন্টকে খুন করে একদম গা ঢাকা দেয়। তো সেটার পরে যেটা হয়, একটা গ্রুপ অফ, মানে একটা ফেসবুক গ্রুপ, সেই ফেসবুক গ্রুপে যারা ছিল তারা হচ্ছে এই বিষয়টাতে হচ্ছে খুবই রাগান্বিত হয়, এবং তারা হচ্ছে পরবর্তীতে লুকা ম্যাগনট এর উপর হচ্ছে ওসিন করতে থাকে। তো পরবর্তীতে লুকা ম্যাগনটের আরেকটা ভিডিও পাবলিশ করে, সেখানে মানে সে একটা বিড়ালকে মেরে ফেলে ভিডিও করে। তো সেই ভিডিওটা দেখার পরে সেখান থেকে তারা ওর যে রুমটা ছিল বা ওর যে গতিবিধি ছিল সেগুলো হচ্ছে লক্ষ্য করতে পারে। সো তারা তারপর কি করে, ওর যে ট্রাভেল হিস্টরি গুলো আছে এই জিনিসগুলো বের করে আস্তে আস্তে এই লুকা ম্যানহট, মানে এই লুকা একে হচ্ছে তার ধরে ফেলে। তো এর উপর আবার নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি ফিল্মও আছে, ডোন্ট মেস উইথ মাই ক্যাট, এরকম টাইপের নাম। তো এটা একটা উদাহরণ ছিল। তারপর হচ্ছে সিরিয়াতে আইএসআইএস এর ক্যাম্প ছিল, সেটা ধরা পড়ছে 2015 সাল যত সম্ভব। তো সেখানে যে ঘটনা ঘটছিল, আইএসআইএস মেম্বাররা তারা হচ্ছে তাদের রিক্রুটমেন্ট করার জন্য একটা ভিডিও ছাড়ছে, কয়েকটা ভিডিও ছাড়ছে। সেটা মেনলি টার্গেট ছিল যে ওই ভিডিও দেখে মানুষ এত, মানে মানুষ আরো হচ্ছে আইএসআইএস কে সাপোর্ট করবে বা তাদের ক্ষেত্রে রিক্রুট হবে। তো সেখানে তারা যে ভুলটা করে ফেলে, ওদের যে ইমেজ বা ভিডিও গুলো ছিল সেখান থেকে জিওগ্রাফিক্যাল ওসিন করা হয়। অর্থাৎ তাদের যে এক্সাক্ট লোকেশন যেটা হতে পারে, সেটা হচ্ছে তাদের আশেপাশে যে পরিবেশ সেটা দেখে ধরে ফেলা হয়, এবং তারপরে ওদেরকে সেখান থেকে হচ্ছে ওদের ক্যাম্পটা ডিসকভার হয়ে যায়। এটা একটা ঘটনা ছিল। আরেকটা ঘটনা, এটা হয়তো অতটা সিগনিফিকেন্ট না। তো ইনফোনেস্ট নামে যে হ্যাকিং গ্রুপ ছিল, তারাও হচ্ছে ধরা পড়ছে, সেটা কিন্তু ওসিন্টের মাধ্যমে। সো ঘটনাটা ঘটছিল কি, ইনফোনেস্ট হচ্ছে অনেকগুলো ডোমেন হ্যাক করছে। তো হ্যাক করার পরে একবার একটা ইন্টেলিজেন্স টিম আছে, তারা করে কি, তারা হচ্ছে একটা ডোমেনে যায়, সেই ডোমেন থেকে দেখতে পারে যে
ওদের একজন টিম মেম্বার সেখানে একটা নাম ছেড়ে রেখে গেছে। তারপর তারা করে কি ওই জাতীয় যত ডোমেইন আছে, অর্থাৎ ওদের ওই রকম নাম সহ যতগুলো ডোমেইন আছে, সে সবগুলো ডোমেইন হচ্ছে ওরা একে একে ট্র্যাক করে। ডর্টিং এর মাধ্যমে, গুগল ডর্টিং এর মাধ্যমে সব ডোমেইন একে একে ট্র্যাক করার পরে তারপর হচ্ছে ওরা সেখান থেকে আরো কিছু হিন্ট পায়। তো হিন্ট পাওয়ার পরে যেই মানে যে হ্যাকিং গ্রুপটা এটা কাজ করছে, তাদের প্রায় হচ্ছে অনেকগুলো বট আইডি ধরে ফেলে। তো অলমোস্ট 24টা না কতটা যেন ওদের, মানে একজনেরই 24টা না কতটা ইনস্টাগ্রাম আইডি ছিল, সেগুলো ধরা পড়ে যায় সব। তারপরে পরে কি ওদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে, সেই টেলিগ্রাম গ্রুপটাও এটা ধরে ফেলে। তো যার মাধ্যমে হয় কি, জাস্ট ওই একজন একটা মিস্টেক করছে এবং সেখান থেকে কিন্তু সবগুলো লিঙ্ক আপ করে করে এই হ্যাকার খুঁজে বের হয়েছে, মানে খুঁজে পেয়েছে। তো এইগুলো ছিল আর কি ওসিম টেস্টাম এক্সাম্পলস। তো আচ্ছা, এ পর্যন্ত আশা করি প্রশ্ন করার কিছু নেই, তারপরও বলো, তোমাদের কারো কি প্রশ্ন আছে কিছু? আচ্ছা ঠিক আছে। ওকে, তো এখন নেক্সটে যাই। আচ্ছা, তো এখন আমরা শুরু করবো। তো ফার্স্টে হচ্ছে তোমরা সবাই ট্রাই হ্যাক মেরে রুমটাতে জয়েন করো, আমি মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে 2 মিনিট একটু সময় নিবো, তোমরা জয়েন হতে থাকো। আচ্ছা, আর যারা হচ্ছে এখনো ট্রাই হ্যাক মিতে অ্যাকাউন্ট খোলো নাই, তারা হচ্ছে এখন একটা অ্যাকাউন্ট খুলে ফেলো, কারণ আমরা এখানে প্রায় 5 থেকে 6টা টাস্ক প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে স্ক্রিনটা একটু সুইচ করছি। আচ্ছা, আমার এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তাহলে যারা জয়েন করছে তারা হচ্ছে একটু ফলো করতে থাকো। আমাদের হচ্ছে ফার্স্টে ওয়েলকাম টু ওসিন যেটা আছে, এখানে বেশি কিছু নাই। আমি মেনলি এটা তোমাদের একটু বুঝতে চেষ্টা করছি আমাদের ফ্ল্যাগ গুলো কিভাবে কাজ করে। তো ইন ফিউচার আমরা হয়তো ডেটা সাবমিশন বা সিটিএফ এর উপর অনেকে কাজ করব। তো সিটিএফ এর শুরুতে একটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে কি যে ফ্ল্যাগ ফরমেশন। তোমার হচ্ছে সিটিএফ এর যে নামটা হয়, সে নাম অনুযায়ী ওদের একটা ফ্ল্যাগ ফরমেশন থাকে। বা দেখা যাচ্ছে তোমার অনেক সময় একটা হিডেন ডেটা খুঁজে পাওয়ার পরে সেটা সাবমিট করার জন্য একটা ফরম্যাট লাগে। তো এই জন্য মেনলি আমরা এই যে সিটিএফ এর এই ফ্ল্যাগ ফরমেশনটা মানে প্র্যাকটিস করে থাকি। সো প্রথমটা কিছু না, প্রথমটা হচ্ছে আমাদের এই যে এইখানে আমাদের এই হাউসে যে ফ্ল্যাগ ফরম্যাটটা ইউজ হবে, সেটার জন্য একটা প্র্যাকটিস। ঠিক আছে, তো এখান থেকে কপি পেস্ট করে নিয়ে এখানে দিও। তো আমাদের ফ্ল্যাগে বলেছিল রেডি লিখতে হবে মাঝখানে। রেডি লিখে সাবমিট করে দাও। আচ্ছা, আশা করি এটা সহজে সাবমিট হয়ে যাবে। তোমরা হচ্ছে এখন কয়েকজন একটু রেসপন্স করো, তাহলে আমরা হচ্ছে এইটা থেকে শুরু করি।
হ্যালো, আমরা এক টাস্কটা শুরু করে দিব? কয়েকজন একটু রেসপন্স করো। জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো টাস্ক 2 তে যেটা আছে এটা হচ্ছে আমাদের আগের সেশন থেকে তোমরা যারা মিস করছো তাদের জন্য হালকা একটু রিক্যাপ করব। তো ফার্স্টে দেখো এখানে হচ্ছে আমাদের একটা ছবি দেওয়া আছে। তো ছবিতে বলা হয়েছে যে ইজ দিস সিডনি? মানে এটা কোন জায়গাটা? সো তারপর কিছু লেখা আছে যে কিভাবে ছবি সার্চ করে পেতে পারি এইটা। এন্ড দেন আমাদের হচ্ছে দুটা না মানে দুটা অ্যান্সার চেয়েছে। সেটা হচ্ছে কি যে নেম অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড হোয়াট ইজ দ্য সিটি, মানে নেম অফ দ্য সিটি। সো এখন আমাদের বিষয়টা হচ্ছে কি যে আমাদের যখন একটা ছবি থাকবে সেই ছবিটা কিন্তু আমরা রিভার্স ইমেজ সার্চ করে সেই ছবির যে ব্যাকগ্রাউন্ড হিস্টরি আছে সেগুলো বের করতে পারি। তো এটা নিয়ে আমি পরে স্লাইডে দেখাবো। সো আচ্ছা, এই জিনিসটা আমি জাস্ট শুরুর জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাই, ঠিক আছে? তো এটা তোমরা ফলো না করলে আপাতত হচ্ছে এটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। সো আমি ডাউনলোড করবো না, আমি জাস্ট প্রিন্ট স্ক্রিন করে এটা কপি করে নেব। আচ্ছা ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি পরে যাবো। কোনো জায়গায় কপি সরাসরি দিলে হয়ে যায়, আর কোনো কোনো জায়গায় হচ্ছে কপি সরাসরি যায় না। সো অলরেডি আমরা কিছু ইয়ে পেয়ে গেছি। আচ্ছা, তো আমি যেহেতু অ্যান্সার গুলো জানি আমি শর্টে এগুলো করে দিব, ঠিক আছে? তোমরা যারা আছো তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করে দেখার চেষ্টা করবা যে আসলে কি কি হচ্ছে। এখন হচ্ছে সিটি, সিটি নেম হচ্ছে আচ্ছা। সো এই পর্যন্ত করলাম, আমরা হচ্ছে এখন আরেকটা করব। না, টাস্ক 2, টাস্ক 3। আচ্ছা, এখান থেকে তোমাদের একটু আমার সাথে কাজ করতে হবে, ঠিক আছে? ফার্স্টে দেখো, ফার্স্ট হচ্ছে কিছু লেখা আছে। সো এই লেখাগুলোর পরে আমাদের একটা ছবি দেওয়া আছে এবং এখানে হচ্ছে বিলোতে দেখো কিছু প্রশ্ন আছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভি অ্যান্ড হু ইজ দ্য পার্ট। আচ্ছা, তো এখানে আমাদের যেটা হচ্ছে আমাদের এখানে একটা মুভি থেকে কিছু সাবটাইটেল দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে এই সাবটাইটেল গুলো নিয়ে এটা কোন মুভি সেটা বের করতে হবে। সো অনেক সময় হবে কি তুমি একটা কিছু পড়ছো, সেটার জন্য তোমার হচ্ছে আসলে ওই সোর্সটা কোথা থেকে আসছে বা এটা আসলে লেজিট কিনা এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আমাদের এরকম কিছু সার্চ করা লাগতে পারে। তো এখন যদি দেখো আমি এই জিনিসটা টোটালি কপি করে সার্চ দিতে পারি, দিলাম। সো খুব একটা কিছু আসছে না, সেখানে হচ্ছে টেক্সটের ভিতরে আমার মুভি অ্যান্ড পার্টের কথা বলা ছিল, সেজন্য কিছু আসছে। সো এরকম যদি আমি নর্মাল মেথডে কিছু সার্চ করি তাহলে কিন্তু অরিজিনাল জিনিসটা আমি পাবো না, ঠিক আছে? তো অরিজিনাল জিনিসটার জন্য আমরা কি কি করতে পারি, আমরা হচ্ছে এটার জন্য একটু গুগল ডটিং করতে পারি। তো গুগল ডটিংটা আমি তোমাদের একটু পরে দেখাবো। সো এ জাতীয় সমস্যার জন্য তোমরা যদি এখান থেকে টেক্সটটা নিয়ে এটা পারপ্লেক্সিটি এআই বা এরকম কোনো টুলে দাও তাহলে হচ্ছে সেটা অনেকটা কাজ করে যাবে। মানে সেটা সরাসরি তোমাদেরকে ওই যে ডেটাগুলো মানে যে মুভির যে সোর্সটা আছে সেই সোর্সটা বের করে দিতে পারবে। বাট আদার এআই এবং অন্যান্য জায়গায় আমি দিয়ে দেখছি এটা খুব একটা কাজ করে না। সো এটা আমরা একটু পরে করব। আগে আমরা হচ্ছে আরো কিছু সাইট থেকে আরো কিছু দেখে আসি, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসি হচ্ছে আমরা ইমিন্টে। তো এতক্ষণ আমি হচ্ছে সেখানে যেগুলো দেখালাম অর্থাৎ ট্রাই হ্যাকপিতে যেগুলো দেখালাম সেগুলোর মোটামুটি ছিল ইমিন্ট। তো ইমিন্ট সেটা কি? ইমিন্ট হচ্ছে ইমেজ ওসিন্ট বা ইমেজের যে রিভার্স সার্চিং মেথড সেই জিনিসটা। তো এখানে তোমার কি হবে, তোমার একটা ইমেজ দিবে। তো সেই ইমেজ থেকে সেই ইমেজটা আসলে কোথা থেকে তোলা হয়েছে বা কোন সময়ে হতে পারে এই জিনিসগুলো খুঁজে বের করা লাগে। অ্যান্ড বিশেষ করে যেই ফরেনসিক বা ল এজেন্সি এইগুলোর ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে লাগে। যেমন আমি বললাম যে আইএসআইএস এর যে ক্যাম্পটা খুঁজে পাওয়া হয়েছিল সেগুলো হচ্ছে ওসিন্টের মাধ্যমে। তো সেটা কি করা হয়েছিল, ওদের যে ইমেজ গুলো আছে
সেটা কোন জায়গাটায় আছে সেই জিনিসটা খুঁজে বের করা। যেমন হচ্ছে একটা এক্সাম্পল আমি দেখাই। আমার হচ্ছে ব্রেভ ব্রাউজারে এটা দেখা গেল। সো আমি যখন এটার রিভার্স ইমেজ সার্চ করলাম, তখন হচ্ছে এই ট্রেন্ডটার হিস্টরিটা আমি জানতে পারলাম। এবং মজার বিষয় হচ্ছে কি যে এই সেম ট্রেন্ডটাই আমাদের ব্যবহৃত হয়েছিল হ্যারি পটার মুভিতে। যখন হচ্ছে তারা হগওয়ার্টে যেত, এই ট্রেনে করে চলে যেত। তো এই জিনিসগুলো। তো আশা করি ইমেল সম্পর্কে ধারণা হয়েছে। আমি বেশি কিছু বলার আগে তোমাদের সাথে কিছু টাস্ক করবো, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনই করে নাও ইমেল সম্পর্কে। হ্যালো, কারো কি প্রশ্ন আছে? ভাই বলো। বলছিলাম যে আমরা যখন গুগলে এই ছবিটা যেরকম দিলে বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি, এমনকি কোনো সাইট বা কোনো কিছু আছে যেখানে ইমেজ দিলে আরো বেশি কোনো ইনফো পাবো আমরা? কিছু থাকতে পারে, তবে হচ্ছে আমরা জেনারেলি গুগল করে দেখি তো। হয় গুগল দিয়ে, না হলে হচ্ছে চ্যাট জিপিটি, না হলে ক্লাউডি। এগুলোকে দিয়ে দিলে অনেকটা জিনিস দিয়ে দেয়। আর বর্তমানে তো হচ্ছে পারপ্লেক্সিটি অনেক ভালো কাজ করে। সো আমি মেনলি ফোকাস করি পারপ্লেক্সিটিতে। পারপ্লেক্সিটি থেকে আমি ডেটা নিয়ে নিই। বাট সাইট থাকতে পারে, সাইট অনেক থাকতে পারে। এটা তোমরা নিজেরা ওসিন করে দেখে নিতে পারো। সো আপাতত আমাদের যে ফটোগুলো থাকে সেগুলো হচ্ছে গুগল অথবা ইয়ানডেক্স দিলে হয়ে যায়। তো গুগলের ক্ষেত্রে হয় কি, গুগল হচ্ছে একটা মানে ব্যাপক রেঞ্জের ডেটা আমাদেরকে এনে দিতে পারে। তো সেই জন্য হচ্ছে গুগল ক্রোম, মানে গুগল ক্রোম ব্রাউজারটা হচ্ছে এর জন্য ভালো হবে। বাট আমরা যখন হচ্ছে ডাক ডাক গো বা ব্রেভ ব্রাউজার নিব, তো সেই জিনিসগুলো হচ্ছে কাজ করে কি, সেই জিনিসগুলো মানে যে সার্চটাকে একটু ন্যারো করে ফেলে। তো যার কারণে হয় কি, অনেক সময় আমরা সার্চটা পাই না। বাট স্টিল যদি দেখা যাচ্ছে যে গুগল করে একটা ইমেজ পাচ্ছ না, তখন যেটা করতে পারো সেটা হচ্ছে ইয়ানডেক্স নিতে পারো। ফার্স্ট টার্গেট হচ্ছে এটা, গুগল করে ইমেজ না পেলে আমরা ইয়ানডেক্স নিব। ইয়ানডেক্স করে যদি আমরা ইমেজ না পাই, সো তখন হচ্ছে পারপ্লেক্সিটি বা কোনো এআই টুলস কে এরকম দিয়ে দিতে পারি। অ্যান্ড তারপরে যেটা হয়, এআই মানে ছবিটা যদি খুবই ইউনিক হয়, তাহলে হচ্ছে ছবিতে কিছু ফাইনাল ডিটেলস থাকবে। আমাদের হচ্ছে সেই ডিটেলস গুলো ক্রপ করতে হয়। ক্রপ করার পরে তারপর হচ্ছে আমরা সেই জিনিসটা খুঁজে পাই। তো এইটা সম্পর্কে আমরা তোমাদের মানে আজকের সেশনে পরবর্তীতে এটা সম্পর্কে বলা হবে। সো অলরেডি হচ্ছে আকাশ চ্যাটে একটা সাইটের নাম বলেছে, তোমরা ওটা একটু দেখতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা ট্রাই হ্যাক নিতে আরেকটা টাস্কে ফিরে যাই। সো ট্রাই হ্যাক নিতে আমরা হচ্ছে আমাদের এই রুমের 4 নম্বর টাস্কে ঢুকবো। ঠিক আছে? তোমাদের সবার কি এই টাস্ক ওপেন হচ্ছে? জি ভাই, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আমি টাস্কে একটা ছবি রাখছি। তো এটা বলা হয়েছে কি যে ফাইন্ড দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ইমেজ। ঠিক আছে? ছবি। ওকে ওকে, চলে গেছিলাম ভুলে। ইমেজটা সম্পর্কে আমাদের ডেটা নিতে হবে। তো ফার্স্ট আমি কি করতে পারি, এটার একটা স্ক্রিনশট নিই। এখানে সরাসরি কপি পেস্ট কাজ করে, তাই আমি বারবার এখানে চলে আসি। তো ইমেজটা আমি যখন গুগলে দিয়ে দিলাম, তো অনেক কাছাকাছি ছবি আসছে। তো কাছাকাছি ছবি আসলে সমস্যা হচ্ছে কি, যে একটা জিনিস তোমার বারবার কাছাকাছি আসলে সেই জিনিসটা কোনটা তোমার লাগবে এটা খুঁজে পেতে একটু কষ্ট হয়। এই যে এই জিনিসগুলো কাছাকাছি আসছে। তো বিষয় হয় কি, ওসিন্টের ক্ষেত্রে যখন ওসিন সিটিএফ করবা বা রিয়েল লাইফে কাজ লাগাবা, তখন দেখা যাচ্ছে ওসিন্টের একটা বড় বিষয় হচ্ছে কি লাকের উপর নির্ভর করে। যেমন দেখা যাচ্ছে কারোর কারো ঠিক এই জায়গাতেই ছবিটা চলে আসতে পারে বা এইটুকুর ভেতরে। যেমন আমার এখানে ছবিটা চলে আসছে। আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে যে এই ছবিটা আরো নিচে আসবে। ওকে, আমার নিচে চলে আসছে, আমি ফুল ছবিটা উপরে করছি। সো লাইক দিস। কারো কারো ক্ষেত্রে ছবিটা আরো নিচে চলে আসতে পারে। তো এরকম করে তোমাদের ওসিন্টের ক্ষেত্রে একটু টাইমের হেরফের হয়। আর ওসিন্টের ক্ষেত্রে একটা বিষয় হয় কি, তোমরা যখন ফ্ল্যাগ সাবমিট করবা, তো এখানে আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে এই ব্যক্তি, আমার ওসিন্টের ফার্স্ট কোয়েশ্চেন ছিল কি এইটার, যে
আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন বাদ দিলাম। এই কোয়েশ্চেনটাকে দেখি। নেম অফ দ্য ফটোগ্রাফার। সো নেম অফ দ্য ফটোগ্রাফার আমরা যখন ইউজ করব, তখন এই যে এরকম একটা হিজিবিজি নাম আছে। তো এরকম অনেক ফ্ল্যাগ পাবা। তো সেখানে আর কি হয় যে ফ্ল্যাগ কিভাবে সাবমিট করতে হবে বা না হবে সেরকম বলে দেয়। সো ওসিন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্ল্যাগ অনেক সময় গেস করা লাগে। আর সেই জায়গাতে আমাদের ফ্ল্যাগ একটু ভুল হয়। সো সেখানে সাবমিশন টাইমটা মানে সাবমিশনের যে পয়েন্টটা থাকে, সাবমিশন বেশিবার করা যাইতে পারে। বাট আপাতত এটাতে দেখাই। এখানে আমি দেখো হিন্ট একটা জিনিস লিখে রাখছি maybe, যে এক্সাক্ট নেম অফ লিঙ্কডইন প্রোফাইল। তো ওখানে যে নামটা আছে সেটা লিঙ্কডইন। বাট তোমরা হচ্ছে একটু ট্রাই করে দেখতে পারো ভেতর থেকে। বাকিগুলো তোমরা ট্রাই করবা। যেমন হচ্ছে কোন সিটি থেকে ফটোটা নেওয়া হয়েছে এবং হচ্ছে কোন সালে সেখানে একটা স্টেশন বিল্ড হয়েছিল। এখানে তোমরা হিন্ট গুলো ইউজ করতে পারো। তো আচ্ছা, এখানে হচ্ছে আমরা এইটার দিকে একটু যাই। সো এখানে যদি যাও, এই ফটোটা ওপেন হবে এবং এই সাইটে সুবিধা কি, এই সাইটে একটা ফটো যেখানে তোলা হয়েছিল সেগুলোর কিছু কিছু জিনিস লেখা থাকে। বাট স্টিল আমরা অলরেডি পেয়ে গেছি যে এটা হচ্ছে ইসমাল নামে একটা জায়গায় তোলা হয়েছিল। সো এটা হচ্ছে আমাদের এই ফার্স্টে ফ্ল্যাগ। এবং এইটা যে ফ্ল্যাগটা থাকবে এই ফ্ল্যাগটা হচ্ছে তোমরা নিজেরা সলভ করবা। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরেকটা টপিকে যাব। আচ্ছা, তো এখন আর কি একটু মজাদার জিনিস আসবে, সেটা হচ্ছে গুগল ডকিং। তো ডকিং জিনিসটা কি, তোমার হচ্ছে গুগলে যখন আমরা জেনারেলি একটা টেক্সট সার্চ দিই, সেই টেক্সটের ক্ষেত্রে কি হয় যে ওই টেক্সট অনুযায়ী যেইটুকু আমরা ম্যাচ করতে পারছি সেই জিনিসটা চলে আসলো। অনেক সময় হয় কি যে আমাদের টেক্সটে যেটা সার্চ দিয়েছে, যেমন 2023 সাল অমুক তমুক। তো দেখা যাচ্ছে কি গুগল একটা সার্চ হলো, সার্চের পরে নিচে লেখা আসছে কি তারা 2023টাকে কেটে দিয়েছে, কেটে দিয়ে কি লেখছে যে অলসো ইনক্লুড সামথিং, মানে দ্যাট হ্যাজ 2023 এরকম। তো আমরা জেনারেলি যখন সার্চ করি তখন হচ্ছে গুগল অনেকটা নিজেদের মতো করে একটা জিনিস আমাদেরকে পেশ করে। বাট যখন হচ্ছে আমরা ডকিং করার মাধ্যমে বলে দিই যে আমাদের এই জিনিসটাই লাগবে, তো তখন হচ্ছে সেইগুলো আমরা আরো সহজ সোর্ট করতে পারি। তো ডকিং জিনিসটাই মূলত হচ্ছে কি যে আমি যেটা সার্চ করব সেই জিনিসটাকে সোর্ট করা। তো ডকিং এর জন্য আমাদের কতগুলো জিনিস, মানে এই যে ট্যাগস রয়েছে, যেমন হচ্ছে এই সাইট ট্যাগ। তো এটা ইউজ করলে আমার যেটা হবে, আমি একটা সাইট দিয়ে দিব, সেটা আইদার ইডু অথবা আমি একটা পুরো ইউআরএল দিয়ে দিলাম, সেই অনুযায়ী কাজ করবে। ইন টাইটেল দেখা যাচ্ছে যেই ওয়েবসাইট গুলোর টাইটেলে এইটা আছে সেগুলো বের করবে। অ্যান্ড দেন ফাইল টাইপ আসে। ফাইল টাইপ দেখা যাচ্ছে পিডিএফ দিলে পিডিএফ রেজাল্ট দিবে, বা সিভিএস দিলে সেরকম জিনিস দিবে এগুলো। অ্যান্ড নাম্বার রেঞ্জ হচ্ছে, মানে আমি যে রেঞ্জের ভিতর সার্চ করতেছি একটা জিনিস, এন্ড দেন সেটা যে রেঞ্জের ভিতরে আছে সেই জিনিসগুলো আমাকে খুঁজে বের করে দিবে। সো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি। এন্ড আচ্ছা, আগে হচ্ছে এই এক্সাম্পল গুলো আমরা প্র্যাকটিস করে দেখি একটু। ঠিক আছে। আমি হচ্ছে, আচ্ছা আমি একটু ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে আমরা হচ্ছে এই এক্সাম্পল গুলো একটু একে একে চেক করে দেখবো যে এখান থেকে আমাদের কি কি রেজাল্ট আসতে পারে। এন্ড আরেকটা জিনিস দেখো, এই যে সার্চ গুলো আমি করে দেখবো, অবশ্যই এগুলো হচ্ছে কোনো না কোনো সাইটের ভলনারেবিলিটি দেখাই দিতে পারে। তো অ্যাজ এ সাইবার সিকিউরিটি ক্লাব আমরা কিন্তু কোনো ভলনারেবিলিটি নিয়ে বাজে কিছু করতে পারবো না। আমরা জাস্ট সেটা চেক করবো যে এরকম ভলনারেবিলিটি এক্সিস্ট করে। বাট তোমাদেরকে আগেই সেগুলোতে কোনো কিছু এনগেজমেন্ট হতে আমি উপদেশ দিব না। তো এখন আমরা একে একে ডটিং করে এগুলো সার্চ করবো। তো আমাদের ফার্স্টে যেমন ছিল সাইট ভিডিও,
তো এখান থেকে এই সার্চ করে আমরা যেটা পাচ্ছি, দেখো আমরা সাইটে ইডু লিখছি। তো সাইটে ইডু লেখার কারণে আমাদের যে ওয়েবসাইট গুলো আসছে সবগুলো শেষে কিন্তু ইডু থাকবে, সবগুলো শেষে ইডিও আছে। এবং তারপর আমরা ফাইল টাইপ সিলেক্ট করে দিয়েছি, সেখানে হচ্ছে পিডিএফ। তো পিডিএফ তে হয়েছে কি, আমাদের এই যে পিডিএফ ফাইল সবগুলো কিন্তু পিডিএফ ফাইল আকারে আসছে। এন্ড দেন কনফিডেন্সিয়াল, অর্থাৎ এখানে একটা ওয়ার্ড থাকতে হবে আর যেটার ভিতরে কনফিডেন্সিয়াল লেখাটা আছে। তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন সাইটের থেকে তাদের যে হিডেন ডেটা গুলো আছে, মানে হিডেন ডেটা না, অ্যাকচুয়ালি পাবলিক ডেটা, কিন্তু সরাসরি আমাদের সামনে আসছে না, সেগুলো আমরা বের করে রাখতে পারি। ওকে, দেন আমরা আরেকটা করব। আচ্ছা, আমার একটু স্ক্রিনে সমস্যা হচ্ছে, সো ডোন্ট মাইন্ড। সো আমরা যখন হচ্ছে ফাইল টাইপ ডক্স অ্যান্ড ইনটেক্সট হচ্ছে নট ফর ডিস্ট্রিবিউশন দিয়েছি, তখন কি হচ্ছে আমাদের সব ফাইল টাইপ আসবে সেটা হচ্ছে ডকে। অ্যান্ড যে ইনটেক্স গুলো আছে, অর্থাৎ এর ভিতরে, এই সাইটের ভিতরে, অথবা আমার ডক যদি রিডেবল হয় এই ব্রাউজার দিয়ে বা এই সার্চ ইঞ্জিন দিয়ে, তাহলে হচ্ছে সেখানে নট ডিস্ট্রিবিউশন, নট ফর ডিস্ট্রিবিউশন এর নামে কিছু থাকবে। সো এরকম করে আমরা কিছু পেতে পারি। অ্যান্ড আরো কিছু এক্সাম্পল যেমন হচ্ছে আমার ইয়াতে স্লাইডে দেওয়া আছে, পরে দিয়ে দিব। সেখানে যেমন হচ্ছে তোমরা ইনটেক্সের ভিতরে পাসওয়ার্ড দিয়ে কিভাবে কোনো ক্রেডেনশিয়াল খুঁজে বের করতে পারো, এই জিনিসগুলো আসবে। অ্যান্ড আমি হচ্ছে এখন আরেকটা জিনিস করি, অর্থাৎ আরেকটা ডটকিং সার্চ করব, লাস্ট এটা। তাহলে হচ্ছে এখানে যেটা হলো, এখানে আমার এই যে পেটেন্ট এই ওয়ার্ডটা থাকবে এবং আমার একটা নাম পেজ খুঁজবে, সেটা হচ্ছে এইটুকুর ভিতরে পেটেন্ট। এই যে অলরেডি হচ্ছে একটা নাম রেঞ্জ পেয়ে গেছে। তো এরকম ভাবে আমাদের হচ্ছে টর্কিং করা হয়ে থাকে, যাতে করে আমরা কোন একটা ক্রেডেনশিয়াল, মানে কোন একটা ডেটা সহজে পেতে পারি, যেটা কিনা আমরা সরাসরি ব্রাউজারে দেখছি না, ব্রাউজারে সার্চ করলে সরাসরি সেটা আমাদের সামনে আসছে না। তো এই জিনিসগুলোর জন্য আমরা মেনলি ডটকিংটা করে থাকি। এখন আমরা হচ্ছে এখানে আবার ফিরে যাই। তোমরা যদি ট্রাই হ্যাক মিতে যাও এবং টাস্ক থ্রিতে ঢোকো, টাস্ক থ্রিতে ঢুকলে তোমরা হচ্ছে এরকম একটা টেক্সট পাবে। তো এখান থেকে যে কাজগুলো করা যায় সেটা হচ্ছে আমরা এই টেক্সট গুলো দিয়ে একটা ডট তৈরি করতে পারি। আমরা অলরেডি গেস করতেছি এটা কোনো একটা সাবটাইটেল হবে। তো ধরো এই সাবটাইটেলটা এখন আমরা হচ্ছে আগে আস্তে আস্তে ডট করবো। সো ডট করার পরে আমরা সার্চ করে দেখবো যে আসলে এটা মেলে কিনা। সরাসরি যদি সার্চ তো আমরা ইতিমধ্যে দেখছি যে এটা মিলতেছিল না। তো এখন আমার অলরেডি একটা ডট বানানো আছে, আমি সেই জিনিসটা এখানে ড্রপ করলাম। তো দেখো আমি হচ্ছে যে কি পয়েন্ট গুলো ছিল, লিটল পার্ট ছিল, হোয়াইট হর্স সুইট পোনি, এই জিনিসগুলো দিয়েছি এবং লাস্টে আমি হচ্ছে মুভি টেক্সটে অ্যাড করছি। এখন দেখি, যদি এখানে দেখো এআই একটা রেজাল্ট দিয়েছে এবং অবভিয়াসলি আই হেট জেমিনাই এআই সার্চ। এবার একটাই কিন্তু সার্চ দিয়েছে, মানে এআই সার্চ বাদে কিন্তু আমরা একটাই সার্চ পেয়েছি, এন্ড সেটা হচ্ছে এইটা, উইচ সেজ 3000 নাইটস। তো আমরা যদি এটা ধরে নিই, আচ্ছা অরিজিনালি আমি জানি, সো আমি অত ডিপলি হয়তো দেখাবো না। আহ, আমি হচ্ছে সাবটাইটেলটা একটা জায়গায় ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। সাবটাইটেল এখান থেকে আমার ডাউনলোড করা আছে, সাবটাইটেলটা ওপেন করে
সো আমি সাবটাইটেলটা হচ্ছে নোটপ্যাডে ওপেন করছি। নোটপ্যাডে ওপেন করে এই যে ওখান থেকে একটা পেজ নিয়েছিলাম যে হোয়াইট হর্স, এবং সেটা হচ্ছে আমি এখানে পেয়ে গেছি। সো সেখানে যেটা লেখা ছিল সেই জিনিসটা এখানে লেখা আছে। তো তার মানে কি হচ্ছে এই যে 3000 নাইট এই জিনিসটা হচ্ছে আমার, অর্থাৎ যে কাঙ্ক্ষিত মুভি সেটা। তো এখন আমি আবার হচ্ছে সিটিএফটি মানে ইয়াতে ফিরে যাই। হ্যাকমেতে ফিরে যাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম, আচ্ছা হোয়াট ইজ দ্য মুভি, সেটা হচ্ছে and এখানে যেটা থাকবে হু ইজ দ্য পার্ট, এটা হচ্ছে তোমাদের জন্য। তো এইভাবে হচ্ছে আমরা একটা টেক্সট বা একটা সাবটাইটেল সেটা ডকিং করতে পারি। তো এটা মেনলি আমাদের কাজে লাগবে যখন আমরা কোনো গোপন ডকুমেন্ট বা এরকম কিছু খুঁজে বের করতে যাব সেক্ষেত্রে। তো ভাগ্যক্রমে যদি গোপন ডকুমেন্টটাকে গোপন করা না হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ওসিল করে এটা বের করতে পারবো। আদারওয়াইজ যেটা করব সেটা হবে হচ্ছে ডেটাবেস। ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। অর্থাৎ ইমেজ ওসিন অ্যান্ড ডর্কিং পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। টেক্সটে অথবা ভয়েসে, এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, যদি ওইটা নিয়ে প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে জিও ওসিনটে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো স্লাইড গুলো দিয়ে দেওয়ার। স্লাইড এমন কোনো আহামরি জিনিস না, তোমাদের সেশন করে মূলত বুঝতে হবে। তো যেটা বলছি, জিও ওসিন যেমন আমি এখানে কিছু লিখে নাই, সরি ফর দ্যাট। তো জিও ওসিনটা মূলত হচ্ছে কি যে জিওগ্রাফিক্যাল ওসিন। তো জিওগ্রাফিক্যাল ওসিন বা একটা জিওগ্রাফিক্যাল ছবি তুমি পেয়েছো, এখন সেখান থেকে যে ডেটা এক্সট্রাকশন করার মেথডটা, এটা হচ্ছে আমাদের জিও ওসিনের ক্ষেত্রে কাজ করে থাকে। তো এক্ষেত্রে যেটা হয়, আমি ফার্স্টে যেটা বলছি, মানে শুরুর দিকে স্লাইডে যেটা বলছিলাম যে আইএসআইএস এর যে ক্যাম্পটা খুঁজে পেয়েছে, তো সেটা করছিল কিন্তু জিও ওসিনটার মাধ্যমে। তো আমাদের সাধারণত হয় কি, আমরা যখন একটা ফটো খুঁজে পাচ্ছি সেটা হতে পারে একটা আরবান এরিয়া অথবা একটা ডেজার্টেড এরিয়া, যে কোনো একটা এরিয়া হতে পারে। সেই এরিয়া থেকে একটা ফটো পাওয়ার পরে সেটাকে কিভাবে ওই এরিয়া লোকেট করা যায় সেজন্য হচ্ছে জিও ওসিনটা কাজ করে। তো বিশেষ করে দেখা যাচ্ছে ফুটেজ, ক্রাইম ফুটেজ বা এরকম কিছুর ক্ষেত্রে এই জিও ওসিনটা কাজে দেয়। আর যেমন হচ্ছে ওই যে শুরুতে বলছিলাম একজনকে ধরছে, সে যখন হচ্ছে একটা বিড়াল মেরে ফেলে ভিডিও করে, সেইটার মাধ্যমে কিন্তু ওকে ধরে ফেলছে। তো সেই এরকম ক্ষেত্রে আমাদের জিও ওসিনটা কাজ করে। আর সিটিএফ এর ক্ষেত্রে জিও ওসিন যেভাবে রোল প্লে করতে পারে, যেমন আমি একটা জিও ওসিন করছিলাম, সেখানে হয়েছে কি, একটা জায়গায় একটা পয়েন্টের উপর একটা নাম আছে, সে নামটা খুঁজে বের করতে হবে এরকম। আর তাছাড়াও যেমনটা হয় সেটা হচ্ছে কি যে কোঅর্ডিনেট খুঁজে বের করতে হয়, অথবা তোমাকে কোনো একটা লোকেশনের ছবি দিবে কিন্তু লোকেশনটা পুরোপুরি দিবে না, সো সেই লোকেশনে গিয়ে কোনো একটা ব্যক্তির তথ্য খুঁজে বের করতে হবে। এই কাজগুলো জিও ওসিন্টের ক্ষেত্রে হয়ে থাকে। তো এছাড়াও জিও ওসিন্ট আরো মজাদার জিনিস আছে, বাট ফর বিগিনার লেভেল আমরা এইটুকুতে থাকি। তো জিও ওসিন্টের আবার কতগুলো জিনিস আছে যেগুলো সিটিএফ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কি যে বিভিন্ন রকমের ম্যাপ, যেমন কিছু আছে সেটা হচ্ছে ম্যাপের উপর ওয়ার্ড থাকবে। এটা ম্যাপটা খুঁজে বের করি কিছু। আচ্ছা, তো এখানে কি তোমরা ম্যাপ দেখতে পারছো একটা? একটু রেসপন্স করো।
আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ার্ড থ্রি ওয়ার্ডস। তো ওয়ার্ড থ্রি ওয়ার্ডস ম্যাপটা সিটিএফ এর ক্ষেত্রে ব্যবহার হয় এরকম যে তোমার কোন একটা ছবি দিয়ে দিল। ধরো এই লেকের কাছে একটা বিল্ডিং এর ছবি দিল। এই ছবিটা দেওয়ার পরে তোমাকে বলা হলো যে এখানে একটা পাসওয়ার্ড আছে, তোমাকে খুঁজে বের করতে হবে। তো দেখা যাচ্ছে এই বিল্ডিং এর উপরে তুমি কয়েকটা পয়েন্ট ফেলালে এখানে একটা মানে তিনটা ওয়ার্ড পাবা। হতে পারে এই তিনটা ওয়ার্ডের ভিতরে কোনো একটা পাসওয়ার্ড লুকানো আছে, এক্ষেত্রে কাজ করে। অ্যান্ড রিসেন্টলি আরেকটা ম্যাপ রিলিজ হয়েছে, যেমন হচ্ছে ডাব্লু প্লেস। এটা অ্যাকচুয়ালি পিক্সেল পেন্টের জন্য করা হয়। তো এই ম্যাপে যদি যাও, এই ম্যাপে হচ্ছে মেইনলি পিক্সেল পেন্ট করা হয়। অ্যান্ড পিক্সেল পেন্ট করে কিন্তু আমরা হচ্ছে এখানে কোন একটা ফ্ল্যাগ রাখতে পারি। তো সেক্ষেত্রে যেটা করা হয়, আই হোপ নাথিং ইজ ব্যাড দেয়ার। সেক্ষেত্রে যেটা করা হতে পারে, এই দেখো আমি একটা কোঅর্ডিনেট পাচ্ছি একদম নিচে। এখানে কোঅর্ডিনেট সিস্টেম আছে। সেই কোঅর্ডিনেট সিস্টেমে তোমরা কিন্তু একটা ফ্ল্যাগ লুকাতে পারো বা সেই জিনিসটা খুঁজে বের করতে পারো। আর এখানে হবে কি, এখানেও তুমি হচ্ছে কোন একটা গ্লোবাল ম্যাপটা যেরকম কাজ করে সেরকম কোন একটা কিছু সার্চ করলে বা কোন একটা জায়গায় গেলে, জায়গায় যাওয়ার পরে সেখান থেকে কোন একটা পয়েন্ট নিয়ে সেই পয়েন্টের এগেইনস্টে কি তিনটা ওয়ার্ড পাচ্ছ, সেই ওয়ার্ড অনুযায়ী কোন একটা পাসওয়ার্ড সেট করলে বা কোন একটা ফ্ল্যাগ সেট করলে তারপর সেটা দিয়ে দিলে। সো এরকম ভাবে কিন্তু এই যে ম্যাপগুলো স্পেশাল ম্যাপ, এই স্পেশাল ম্যাপগুলো জিওসিন কাজ করে থাকে। আচ্ছা, জিওসিনটা যাওয়ার আগে আমরা আরেকটু কাজ করি। আচ্ছা, আমরা আবার হচ্ছে ট্রাই হ্যাকমিতে ফিরে যাব। ট্রাই হ্যাকমিতে ফিরে গিয়ে আমরা হচ্ছে ডটিং পর্যন্ত শেষ করছি। জাস্ট ফর ফান যেটা আছে এটা তোমরা নিজেরা শেষ করবা, ঠিক আছে? আর এবার আসে হচ্ছে লস্ট ট্রেজার এইটাতে। ইমেজ, হ্যাঁ ইমেজ লোড হলো। ওকে, তো এখানে আর কি একটা কাহিনী লিখছি, সেটা হচ্ছে কি যে বিহাইন্ড দ্য মাউন্টেন্স দেয়ার লাইস এ বেরিড ট্রেজার ইন স্মল। যাই হোক, তো এখানে দেখো আমি কয়েকটা হিন্ট দিয়ে রাখছি, যেমন হচ্ছে ম্যাপ পেন্টেড ইন পিক্সেল অ্যান্ড রাশিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটা ম্যাপ লস্ট হয়ে গেছে। তো আমি ফার্স্টে কয়েকটা জিনিস তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিই। যেমন হচ্ছে আমি এখানে একটা ছবি রাখছি। এমনও হইতে পারে যে ছবিটা তোমার মানে যে কাজ সেটার সাথে রিলেটেড অথবা রিলেটেড না। আমি একটু ডুবে যাই। এই রুমটা, মানে এই রুমটা তোমরা হচ্ছে ওসিনটার জন্য চেষ্টা করতে পারো। তো আমার যা লোড হচ্ছে না, কোনো ইস্যুস হইতে পারে। লোড, যেমন হচ্ছে এখানে যেটা হয়, এখানে কিন্তু আবার একটা ইমেজ দেওয়া আছে, বাট এই ইমেজটা মেনলি না। এখানে একটা ডাউনলোড টাস্ক ফাইল আছে, সেগুলোর থেকে মেনলি আমার কাজ করতে হবে। সো হতে পারে যে এই ইমেজটা আমার মেন, অথবা এটা জাস্ট একটা ফর দিয়ে রাখছে। বাট আমি আপাতত এটাকে একটু সার্চ করি। যে কোনো কিছু প্রথমে সার্চ করতে সমস্যা নেই, ঠিক আছে? তোমরা ওসিন্টের ক্ষেত্রে যদি কিছু পাও সেটা শুরুতে একটু সার্চ করে নিও। গেলাম। সো ফার্স্ট আমি কি পাচ্ছি, এটা হচ্ছে কাইলাস মানসোভার ভিউ পয়েন্ট। ওকে, আমি একটা জিনিস পেয়ে গেলাম যে এটা হচ্ছে কৈলাসের একটা জায়গায় আছে। তো আমি কিন্তু এখন এটাকে গুগল ম্যাপ করতে পারি। সো গুগল ম্যাপ করে আমি হচ্ছে এই জায়গাগুলোতে যে দেখতে পারি যে আসলে এই ইয়েটা কি বলছে। এবার দেখো আমাদের কতগুলো হিন্ট ফলো করা লাগবে। আমি হচ্ছে একটা জিনিস অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি যে আমরা কিভাবে এই ইমেজটা ব্যবহার করে সেই জায়গাটাকে লোকেট করতে পারি, এইটা। এন্ড দেন আরেকটা জিনিস আসছে কি যে এখানে বলছে যে ম্যাপ পেইন্টেড অন এ পিক্সেল শিট। তো এমনও হতে পারে যে এটা কোনো একটা স্পেশাল ম্যাপের উপরে আছে, অর্থাৎ আমাদের সরাসরি ম্যাপে পাবো না। সো এরকম করে আমাদের কোনো একটা হিডেন ডেটা এখানে থাকতে পারে। সো তোমাদের কাজ হবে কি এটা নিজে থেকে সলভ করা। তাহলে আমাদের জিও সিঙ্কটা লাস্টে আরেকটা জিনিস আসবে। এই টাস্কটা হচ্ছে আমরা একটা সিটিএফ থেকে নিয়েছি। সো এখানে আমাদের যে আসে না কেন, এই যে যে ফ্ল্যাগ ফরম্যাট, এই ফ্ল্যাগ ফরম্যাটটা একটু আলাদা হবে। ফ্ল্যাগ ফরম্যাটটা এখানে উল্লেখ করা আছে যে ফ্ল্যাগ ফরম্যাটটা কিরকম হবে। সো এটা একটা জিও সিল্ট অ্যান্ড অনেকটা কিন্তু
একটা রিয়াল লাইফ কেসের মতো করে। সো এখানে যেটা বলা হয়েছিল যে একজন সে হচ্ছে অনেক লোন নিয়ে পালিয়ে গেছে বা যাই হোক তার অনেক ঋণ আছে, এখন তাকে ধরতে হবে। এবং রিসেন্টলি আমরা তার এই ছবিটা পেয়েছি। তোমরা হয়তো কেউ কেউ সিটিএফটা অলরেডি করে ফেলছো। তো এখানে দেখো, এরকম একটা ছবি নিয়ে আমি যদি এখন সার্চ দিতে যাই, দিলাম, ওকে। সো এরকম ছবি নিয়ে সার্চ দিতে গেলে কি পাবো? আমি তার খুঁটি দেখার জন্য এখানে আসি না, আমি দেখতে চাইছি যে মানুষটা আসলে কে বা মানুষটা আসলে কোথায় আছে। সো আমাকে দেখানো হচ্ছে হুডি। আচ্ছা, এটা খুব খারাপ জিনিস, আমি তাহলে ইয়ানডেক্সে যাবো। আচ্ছা, ইয়ানডেক্সে সরাসরি ওপেন করে দেয়। আমি একটু স্ক্রিন শেয়ার অফ করছি। ইয়ানডেক্স দেওয়ার পরে আমি এই জিনিসটা পেলাম। মোটামুটি গুগল সার্চ থেকে একটু ভালো পেয়েছি, গুগল লেন্স থেকে ভালো পেয়েছি, কারণ ইয়ানডেক্স কি করছে, ইয়ানডেক্স আমাকে হুডি ব্যবসায়ী মনে করে নাই, আমাকে জাস্ট একটা প্যাথ ফাইন্ডারই মনে করছে। এন্ড আমাকে অনেক পথ দেখাইছে, কিন্তু কোন পথ সেটা এখনো ক্লিয়ার না, কারণ এই পথের সাথে এই পথগুলো ম্যাচ করে না। সো ইয়ানডেক্স ব্যবহার করে আমি জায়গাটা খুঁজে পেলাম না। তো এখন যেটা করতে হয়, যখন দেখবা যে একটা জিনিস তুমি টোটাল ইমেজে খুঁজে পাচ্ছ না, বিশেষ করে জিও ওসিন্টের ক্ষেত্রে এই কাজটা খুবই কাজে লাগে, তখন হচ্ছে কি আমাদের ফাইনাল ডিটেলস যেগুলো আছে সেগুলোতে আমাদেরকে জুম ইন করতে হবে। জুম ইন করে দেখতে হবে যে কোন জায়গাতে আমাদের ম্যাচ করে। সো এই জিনিসটা ম্যাচ করছে না, কারণ অলমোস্ট অনেক কিছু এর সাথে আছে। এখান থেকে চেষ্টা করি আর কিছু ম্যাচ করে কিনা। তো একটা কাজ দিই, এখান থেকে যদি কিছু ম্যাচ করে সেটা হচ্ছে তোমাদেরকে খুঁজে বের করতে দিই, আমি হচ্ছে জায়গাটা দেখাই। আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে জায়গাটা বের করছি। জায়গাটা বের করে আবার হারিয়ে ফেলছি। সো ডোন্ট মাইন্ড, আমি কিছুক্ষণের ভিতরে বের করে দেখাচ্ছি। আমি জাস্ট তোমাদেরকে একটু টাচ দিব, সো ওই জন্য চাচ্ছি যে জায়গাটা যেন একবারে তোমরা না বের করো।
সো ওয়েট করার জন্য ধন্যবাদ। আমি অলরেডি জায়গাটা বের করছি। তো চেষ্টা করো জায়গাটার নাম না দেখার। ঠিক আছে? তো এখন হচ্ছে জায়গাটা বের করার পরে আমি কতগুলো ডিটেইলস এখন মিলায়ে দেখব। সো জিও সিনের ক্ষেত্রে এরকম হয় যে তুমি যখন একদম লাস্ট পর্যায়ে চলে যাচ্ছ, সেই টাইমে তোমাকে হচ্ছে ডিটেইলস মিলাইতে হবে যে আসলে এইটাই আমার কারেক্ট জায়গা কিনা। সো এই ব্যাগটা একটা জায়গায় দাঁড়ায় আছে। অ্যান্ড দেন যেটা হইছে তার পাশে একটা জায়গা আছে। সেখান থেকে একটা স্টেয়ারওয়ে নামছে এবং স্টেয়ারওয়ের পাশে আবার আরেকটা ব্লক আছে। আমি যদি এখান থেকে একটু ভিউ করি, ওকে, এখান থেকে একটা স্টেয়ারওয়ে নামছে। নামার পরে পাশে একটা ব্লক আছে। তো ইট ইজ মোস্ট লাইকলি এটাই হচ্ছে সেই জায়গাটা। অ্যান্ড আমি এই যে এই স্টপের উপর দাঁড়িয়ে আছি, আমি স্টপের উপরেই এখন দাঁড়িয়ে আছি। সো এখান থেকে আমরা যদি জিও সিটি একটা জায়গা খুঁজে পাই, সো সেই জায়গাটা কনফার্ম করার জন্য এটা একটা মেথড। অ্যান্ড এই যে এখানে এটা মেবি একটা ওল্ড ফটো। এই যে এখান থেকে যে ফাইনাল ডিটেইলস গুলো আছে সেগুলো তোমরা যখন জুম ইন করবা, তো জুম ইন করতে করতে কোনো না কোনো একটা টাইমে একটা রিলেভেন্ট ডেটা পেয়ে যাবা। সেই ডেটা থেকে তোমাদের হচ্ছে ওই জায়গার লোকেশনটা বের হয়ে যাবে এবং তারপরে যেটা করবা, জায়গার লোকেশন বের করেই সাথে সাথে সেই ফ্ল্যাগ সাবমিট না করে একটু মিলায় দেখবা যে সেই জায়গাতে দাঁড়ালে আসলেই আশেপাশে সেরকম লাগবে কিনা। অর্থাৎ আমি এই জায়গাতে দাঁড়াইছি, আসলেই এই জিনিসগুলো ঐরকম লাগছে কিনা। অ্যান্ড দেন এটা যখন কনফার্ম হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবা যে তোমার জিও ওয়াসিন্টের ফ্ল্যাগ হচ্ছে এই জায়গাতেই। আচ্ছা, তো আপাতত আমি এই পর্যন্ত নিব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ভাই জিও সিমটার ফ্ল্যাগ গুলা কি ভাই লোকেশন বেসড হয়, মানে লোকেশনের নাম বা নাকি হচ্ছে ভাই কোঅর্ডিনেট টাইপের কিছু? ফ্ল্যাগ মানে এনিথিং ক্যান বি এ ফ্ল্যাগ। তোমার হচ্ছে জিও ওসিন্টের ক্ষেত্রে যে ফ্ল্যাগ গুলো হয় সেটা দেখা যাচ্ছে বলতে পারলো যে কোঅর্ডিনেট রাউন্ড আপ করে দিতে হবে। যেমন তোমরা যদি হচ্ছে লাস্ট 8 নম্বর টাস্ক ওপেন করে দেখো, তোমরা দেখবে সেখানে বলা হয়েছে রাউন্ড আপ করে দিতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে যে সেকেন্ড ডেসিমাল নম্বর পর্যন্ত রাউন্ড আপ করে দিলে হয়ে গেল। এইটা একটা আছে। আরেকটা আছে হচ্ছে কি যে তোমার বিশেষ কোনো একটা ম্যাপ দিল, যেমন হচ্ছে আমি 3 ওয়ার্ড ম্যাপ দেখালাম না, সেখানে তোমার 3টা ওয়ার্ড আছে, ওই 3টা ওয়ার্ড অনুযায়ী তোমাকে ফ্ল্যাগ সাবমিট দিতে হবে। বা কখনো দেখা যাচ্ছে তুমি যেখানে জিওসিন দিতে গেছো, যেমন হচ্ছে আমরা প্রায় ফ্রেশার্সদের জন্য করে থাকি, সেটা হচ্ছে আমরা একটা রুমের উপরে কমেন্ট করি। যেমন সিএসসি বিল্ডিং বা অডিটোরিয়াম, এখানে রুমের উপর আমরা একটা গুগল ম্যাপে কমেন্ট করে রাখি, রিভিউ দিয়ে রাখি আর কি। তো সেখানে রিভিউ কমেন্টটা পড়লেই ও হচ্ছে ফ্ল্যাগটা পেয়ে যাবে। সো বিভিন্ন ভাবে হচ্ছে আমরা যে লোকেশন সেগুলোর উপর ফ্ল্যাগ দিতে পারি। তারপরে লাস্ট আমরা ব্রুনাস সিটি করছিলাম গত বছরে, সেখানে হচ্ছে একটা মানে বাসা ছিল, ক্যাবিনেট ছিল একদম পাহাড়ের ভেতরে। যত সময় সেই ক্যাবিনেটের নাম চেয়েছিল। সো এরকম শুধু কোঅর্ডিনেট চাবে এরকম না, অনেক কিছু চাইতে পারে। আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে তোমরা ওসিনটার জন্য কোন টুলস গুলো ব্যবহার করতে পারো। এই টুলসটা ওসিনটার জন্য অনেকটা ভালো কাজ করে। সো এই সাইটটা একটু ভিজিট করতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তোমাদের যে ব্রাউজার আছে সেটা ওসিনটার জন্য অনেক পাওয়ারফুল একটা টুলস। ওটা কিভাবে ইউজ করবা সেটা হচ্ছে তোমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সেশন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে এখনই করো। এরপর হচ্ছে আমরা নেক্সট ভাই সেগমেন্টে চলে যাবো। জিও সিমটির ক্ষেত্রে হুম, যে আমার মাঝে মাঝে কোঅর্ডিনেট চায়, মানে হ্যাঁ। মানে একদম আমি কোঅর্ডিনেটটা ঠিকই দেই, কিন্তু অনেক সময় ফ্ল্যাগ সাবমিট হয় না কেন? আচ্ছা, এক্ষেত্রে হয়তো হতে পারে যে কোঅর্ডিনেটে হালকা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যেমন দেখা যাচ্ছে তোমার কোঅর্ডিনেটে যদি দশমিকের পরের সংখ্যাগুলো হালকা চেঞ্জ হয় তাহলে কিন্তু কোঅর্ডিনেট খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু দশমিকের আগের সংখ্যা যদি এক চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কোঅর্ডিনেটে একটা লার্জ ডিস্টেন্স চেঞ্জ হয়ে যেতে পারে। তো হয়তো এই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। অথবা দেখা যাচ্ছে যেখানে ফ্ল্যাগটা দেওয়া হচ্ছে ওই ফ্ল্যাগ আগে ভুল সেট করে রাখছিল এন্ড দেন ওরা সেটা ঠিক করে নাই, বা যখন ঠিক করছে তখন হচ্ছে আগে যারা সাবমিট করেছিল তাদেরকে আর মার্ক কাউন্ট করা হয় নাই। হয়তো এরকম হতে পারে। বুঝতে পারছো? জি ভাই। তো দেখবা এই সমস্ত ওসিন্টের ক্ষেত্রে মানে সাবমিশনের জন্য অনেকটা সুযোগ থাকে। যে সাধারণত যেগুলো থাকে সেগুলো হচ্ছে পাস থাকতে পারে, অন্যান্য যেগুলো আছে সেগুলোতে পাস থাকতে পারে। বাট ওসিন্টের ক্ষেত্রে দেখবা যে অন্যগুলো চাইতে সাবমিশনের সুযোগটা হচ্ছে 2 গুণ বা 3 গুণ করে দেওয়া থাকে। মেনলি এই কারণে যে ওসিনটা অনেকে ভুল করবে।
অনেক কিছু গেস করা লাগে। আর ওসিটা অনেকটা ভাগ্য নির্ভরশীল হয়ে যায় তো, ঐজন্য। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে তোমাদের জন্য টাস্ক থাকবে হচ্ছে, যেই রুমটা দিয়েছি ট্রাই হ্যাক নিতে, সেখানে হচ্ছে ৮ টা যে টাস্ক আছে সেগুলো হচ্ছে নিজে, নিজে একটু সলভ করার চেষ্টা করবা। আর যদি প্রবলেম বেঁধে যায় বা যদি কোনটা না বুঝতে পারো তাহলে হচ্ছে জিজ্ঞেস করবা, আমরা হচ্ছে সেখানে বলে দিব। এবং তোমাদের কেউ যদি পারো রাইট আপ দিতে, ওখানে যদি রাইট আপ সাবমিট হয় তাহলে হচ্ছে তোমরা রাইট আপ দিতে চেষ্টা করতে পারো। ঠিক আছে? আচ্ছা, ওসিনটা পার সোহান। আচ্ছা, তো স্টেগো শুরু করতে পারি নাকি, না হ্যাঁ, কারো হ্যাঁ, শুরু কোনো করা কোশ্চেন যায়। আছে? আচ্ছা আচ্ছা, আমার এখানে কারেন্ট নাই বুঝছো তো, নেটের সমস্যা হতে পারে। যদি এক্সট্রিম সমস্যা হয় তাহলে সেশনটা অন্যদিন নিয়ে নেবো, কিন্তু আচ্ছা দেখা যাক কি হয়। মানে কারেন্ট নাই তো, আমি মোবাইল হটস্পট দিয়ে চালাচ্ছি আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে তোমাদের একটা দেখো মেসেজে একটা লিংক দেওয়া আছে, দেখো ওখানে সবাই একটা অ্যাকাউন্ট খুলে ফেলো। মানে আমি সিটিএফ এ রিয়েল লাইফ সিটিএফ যেমন হয় ওইরকম একটা লিংক বানাইছি, তো তোমরা ওখানে অ্যাকাউন্ট খুলে ফেলো। মানে ইন্টারফেসটা কিছুটা এরকম হবে, না এরকম না, জাস্ট হচ্ছে তোমাদের লগ ইন করতে বলবে, তো একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করে ফেলো সবাই। লিংকটা পাইছো সবাই? একটু রেসপন্স করো, লিংকটা কি পাইছো? মেসেজে দেখো লিংকটা দেওয়া হয়েছে। জি ভাই। আচ্ছা, তাহলে লিংক ওখানে ঢুকে তোমরা একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলো, তারপর লগ ইন করে ফেলো। আচ্ছা, তো আজকে সেশন তাহলে শুরু করি। তো আমাদের আজকে সেশনের টপিকটা হচ্ছে স্টেগনোগ্রাফি। হ্যাঁ, তো স্টেগনোগ্রাফি জিনিসটা আসলে কি, তোমাদের কারো আইডিয়া আছে? আছে, অনেকেরই আছে, তবে বেশি জন না, ৩-৪ জনের আছে আই থিঙ্ক। মানে অনেকে সিটিএফ করো, তো কয়েকজনের থাকার কথা। তো স্টেগনোগ্রাফি জিনিসটা যদি বলি তাহলে হচ্ছে আহ, কোনো একটা ফাইলের ভিতরে সিক্রেট কোনো কিছু ঢুকিয়ে দেওয়া। সেটা হতে পারে যে ইমেজ ফাইল হতে পারে, বা অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে। আহ, কোনো কিছু মানে সিক্রেট ইনফরমেশন লুকিয়ে দেওয়া হতে পারে, একটা ফাইলের ভিতর আরেকটা ফাইল লুকিয়ে দেওয়া। তো এটা হতে পারে, এটা আমাদের লাভটা কি, তোমরা বলতে পারো এটা আমাদের লাভটা কি। তো ধরো এখানে এখন একটা আহ, যুদ্ধ শুরু হয়ে গেল, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু তো হতেই পারে। তো এখন ধরো যারা হচ্ছে যুদ্ধ করবে, ও তো ওরা ওদের মাঝে তো ইনফরমেশন পাস করবে, তাই না? তো এখন যদি ইনফরমেশন পাস করতে যায় তাহলে তো সবাই দেখা যাচ্ছে যে ইনফরমেশনটা লিক হয়ে যেতে পারে। যদি মানে রিডেবল টেক্সটে যদি ওরা ইনফরমেশন গুলো পাস করে। তো এখন এমন ভাবে করা যায় যে ধরো একটা ইমেজের মধ্যে সেনসিটিভ ইনফরমেশন গুলো লুকিয়ে দিল। এরপর কি করলো, ওদের মাঝে যে ইমেজ গুলো আদান প্রদান করলো। বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে যে আর কেউ দেখতে পাচ্ছে না জিনিসগুলা। আবার হতে পারে যে অডিও যে সিগন্যাল গুলো আছে না, সিগন্যালের মাঝে ইনফরমেশন গুলো লুকিয়ে দিল। তো অডিও সিগন্যাল হতে পারে, দেখা যাচ্ছে ওরা মনে করতে পারে এটা একটা নরমাল অডিও সিগন্যাল, কিন্তু ওইটা কোনো নরমাল অডিও সিগন্যাল না। মানে ওর মধ্যে সেনসিটিভ ইনফরমেশন লুকিয়ে আছে। এছাড়া বিভিন্ন সাইবার ক্রাইমে এটা ব্যবহার করা হয়, যে ধরো যারা ক্রিমিনাল ওরা হয়তো নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করতে পারে। তো যারা সাইবার ক্রাইম
মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে বা এগুলা আছে ওরা ওরা তখন এগুলোর মাধ্যমে এগুলো ধরে ফেলে। তো এটা স্পাই অন দেখছো না যে রুয়েটিয়ান স্পাই অন বুয়েটিয়ান মানে কি গুপ্তচরগিরি করা। তো এটা গুপ্তচরগিরি তো এটা ব্যবহার করা হতে পারে। এছাড়া হচ্ছে তোমার হচ্ছে আর এটা যে এখন ব্যবহার করা হয় শুধু এমন না, এটা হচ্ছে তোমার অনেক আগে থেকে স্টেগনোগ্রাফির প্রচলনটা চলে আসছে। এমনকি ২য় বিশ্বযুদ্ধ যখন চলছিল না তখন থেকে স্টেগনোগ্রাফির ব্যবহারটা চলে আসছে। তখন হয়তো এভাবে কম্পিউটারে ছিল না বা ডিজিটাল ফর্মে ছিল না, তখন অন্য কোনো ফর্মে ছিল। বাট স্টেগনোগ্রাফির ব্যবহারটা অনেক আগে থেকে হয়ে আসছে এবং এটা হবে। আচ্ছা। তো তোমরা হচ্ছে তোমাদের জন্য বেশ কয়েকটা চ্যালেঞ্জ তৈরি করা হয়েছে। আমি বানাইছি, তারপর হচ্ছে তোমাদের ভাইয়ারা বানাইছে। তো কয়েকটা সলভ করে দেব আর বাকিগুলা তোমরা নিজেরা সলভ করবা। তো আচ্ছা শুরু করি নাকি? আচ্ছা, ১ম চ্যালেঞ্জটা হচ্ছে হাইডেন লেয়ার। আচ্ছা। আচ্ছা। তো হাইডেন লেয়ার্স এখানে দেখো এটা একটা তোমরা যখন যারা সিটিএফ দাওনি যারা দিবা তখন চ্যালেঞ্জ গুলা সাধারণত এইভাবে থাকে। মানে তোমাকে একটা চ্যালেঞ্জের শিরোনাম দেওয়া থাকে, নিচে একটা পয়েন্ট দেওয়া থাকে। এখানে এটা একটা ৫০০ পয়েন্টের চ্যালেঞ্জ, হ্যাঁ? তো একটা নাম দেওয়া থাকবে যেমন চ্যালেঞ্জের নাম হচ্ছে হাইডেন লেয়ার্স। আর এখানে ডেসক্রিপশন দেওয়া থাকে। ডেসক্রিপশন বলতে যে কিভাবে তোমাকে সলভটা তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা চ্যালেঞ্জটার জন্য এখানে একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। আর এখানে ফাইলের লিংক সবসময় দেওয়া থাকে না, আমি দিয়ে রাখছি। তোমাদের সুবিধার জন্য ফাইলের একটা ড্রাইভ ফাইলের লিংক দিয়ে রাখছি। আর এখানে হচ্ছে ফাইলটা দেওয়া থাকে আরকি। তো চাল.jpg নামে দেখো একটা ফাইল দেওয়া আছে। এটা তোমরা ডাউনলোড করে নিবা। এছাড়া হচ্ছে এই যে লিংকটা দেওয়া আছে না ড্রাইভ ফাইল থেকেও ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এটা হচ্ছে উইন্ডোজে দেখাচ্ছি। আমার কালিতে আগে থেকে ডাউনলোড করা আছে। তো আমি কালিতে যেখান থেকে ডাউনলোড করা আছে ওখান থেকে আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। তো তোমরা যদি লগইন করে থাকো তাহলে চাল.jpg যে ফাইলটা আছে না এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা আমার কালিটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা কালি টার্মিনাল তোমরা দেখতে পাচ্ছ বলো? আচ্ছা, মিউজিক আছে। আচ্ছা টার্মিনাল কি তোমরা দেখতে পাচ্ছ টার্মিনালটা? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। তো আমি যে ফাইলটা ডাউনলোড করে আছি সেটা মিউজিকে আছে। মিউজিক নামক ফোল্ডারে আছে। তোমাদের যদি দেখায় এই যে মিউজিক নামক ফোল্ডারে আছে। তো এখন তোমাদের এই মিউজিক নামক যে ফোল্ডারটা এটা অ্যাক্সেস করা লাগবে। তো অ্যাক্সেস করার জন্য তোমরা যে কমান্ডটা দিবা সেটা হচ্ছে সিডি তারপর হচ্ছে ফোল্ডারের নাম। এখন যদি সিডি যে ফোল্ডারের নামে এই কমান্ডটা দাও তাহলে ওই ফোল্ডারে চলে যাবা। সিডি মিউজিক। এই যে মিউজিকে চলে আসছি। এই যে দেখো। আমরা হচ্ছে হোম কালিতে ছিলাম, এরপর আমরা হচ্ছে মিউজিকে চলে আসছি। এরপর এই ফোল্ডারে যা আছে যাবতীয় কিছু দেখার জন্য তোমরা কমান্ড দিবা ls। তাহলে ls কমান্ড দিলে তোমরা এখানে যা আছে সবকিছু দেখতে পাবা। যেমন a3.png c1.jpg এই ফাইলগুলো আছে। তো আমাদের যেটা চ্যালেঞ্জ ফাইল সেটা হলো চাল.jpg। এটার উপর আমাদের কাজ করা লাগবে। তো এই কাজটা করার জন্য তোমাদের ১ম যে অ্যাপ্রোচ সেটা হওয়া লাগবে যে আমরা আগে ইমেজটা নিজে খুলে দেখব যে ইমেজের ভিতরে কিছু আছে কিনা। তো ইমেজটা খোলার জন্য একটা কমান্ড আছে ইওজি তারপর ওই যে ইওজি তারপর লিখবা চাল.jpg। আচ্ছা এটা ফোল্ডার থেকেও খুলে দেখতে পারবা চাইলে। এছাড়া যদি কমান্ড থেকে দেখতে চাও তাহলে ইওজি দিয়ে চাল.jpg
তাহলে এটা খুলে যাবে। তো যদি এরপর জুম করে দেখবা, যে জুম করে দেখার পর যে কোনো কিছু দেখতে পাও কিনা, কোনো কিছু ইনফরমেশন লুকিয়ে আছে কিনা। অনেক সময় জুম করে দেখা যায়। তো এটাতে লুকানো নাই, কারণ আমি বানাইছি তো আমি জানি এটা লুকানো নাই। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা ডেসক্রিপশন, যে কোনো চ্যালেঞ্জের ডেসক্রিপশন যেটা আছে না, এটা ভালোভাবে পড়বা। এখানে কি লেখা আছে? দিস ইমেজ লুকস নরমাল, মানে ইমেজটা দেখতে নরমাল, বাট ইট ইজ নট এমটি। এমটি মানে এটা শুধু একটা ইমেজ না, এর ভিতরে ইনফরমেশন লুকিয়ে থাকতে পারে, বা আরো কোনো ইমেজ বা অডিও ফাইল লুকিয়ে থাকতে পারে। তো সাম ফাইলস ক্যান কন্টেন আদার ফাইল ইনসাইড দেম। তার মানে এই ফাইলের ভিতরে কিন্তু আরো অন্য ফাইল থাকতে পারে। তো তোমাকে কিন্তু হিন্টসটা দিয়ে দেছে। তো এটা অনুযায়ী এখন তোমাকে কাজটা করা লাগবে। আর তো এরপর যে কাজটা করবা, যে এখানে যে চাল.jpg আছে না, তো এটা কি আসলে জেপিজি ফাইল কিনা এটা তোমরা ট্রাই করে দেখো। অনেক সময় কি করে যে যিনি চ্যালেঞ্জটা বানান উনি কি করেন যে জেপিজি ফাইলকে পিএনজি হিসাবে নামকরণ করে দেন, বা পিএনজি ফাইলকে জেপিজি হিসাবে নামকরণ করে দেন। তো এটা তোমাদের এজন্য ভেরিফাই করার জন্য কমান্ড দিবা ফাইল, তারপর হচ্ছে চাল.jpg মানে ফাইলটার নাম, তাহলে দেখতে পাবা। তাহলে এটা এই যে দেখো জেপিইজি ইমেজ ডাটা, মানে না এটা জেপিইজি ফাইলে, কিন্তু এটা অনেক সময় দেখতে পাবে যে পিএনজি ইমেজ ডাটা, মানে চাল.jpg কিন্তু লেখা থাকবে পিএনজি ইমেজ ডাটা। মানে যিনি প্রবলেমটা বানান উনি ইচ্ছা করে চেঞ্জ করে দেন। এরপর যেটা করবা এক্সিপ টুল চাল.jpg। এখন এক্সিপ টুল কেন দিব? এক্সিপ টুল দিব যে এর মেটা ডাটা দেখার জন্য। মেটা ডাটাতে কি দেখা যায়? এর ফাইল নেম দেখা যায়, তারপর হচ্ছে সাইজ দেখা যায়, এরপর হচ্ছে অনেক সময় সেনসিটিভ ইনফরমেশন এক্সিপ টুলে লুকিয়ে থাকতে পারে, বা এমন কিছু লুকিয়ে থাকতে পারে যেটা তোমার চ্যালেঞ্জটা সলভ করতে কাজে লাগবে। তো আমরা এক্সিপ টুলে দেখতে পাচ্ছি তেমন কোনো কিছু লুকানো নাই। আচ্ছা, তো আমরা চ্যালেঞ্জ থেকে বুঝতে পারছি যে এই ফাইলের ভিতরে আরেকটা কোনো ফাইল আছে। তো ফাইলের ভিতর আরেকটা ফাইল আছে কিনা এটা দেখার জন্য তোমাদের হচ্ছে একটা কমান্ড ইউজ করা লাগবে, সেটা হচ্ছে বিনক, তারপর হচ্ছে ফাইলটার নাম। যদি বিনক কমান্ডটা দাও তাহলে দেখবা এই যে দেখো যে এগুলো হচ্ছে অফসেট, বুঝতে পারছো? এই যে 0, তারপর হচ্ছে 12, 48, 14 এগুলো লেখা আছে না, এগুলো হচ্ছে অফসেট। তো দেখো যে 12, 48, 14 তে আরেকটা ইমেজ লুকানো আছে, আবার 13, 42, 73 আরেকটা ইমেজ লুকানো আছে। তার মানে এটার ভিতরে আরো দুইটা ইমেজ লুকানো আছে। আর জিরোর যেটা আছে না, জিরোটা হচ্ছে মেন ইমেজ, যেটা মানে চাল.jpg যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন ইমেজ যেটা। আর 12, 48, 14 তে আরেকটা ইমেজ লুকানো আছে, আর 13, 42, 73 আরেকটা ইমেজ লুকানো আছে। তো এখন ইমেজ গুলো তোমাদের এক্সট্রাক্ট করা লাগবে। তো এক্সট্রাক্ট করার জন্য তোমরা যে কমান্ডটা দিবা সেটা হচ্ছে বিনক চাল.jpg। তো এই কমান্ডটা দিবা। তো অনেক সময় এই কমান্ড দিয়ে দেখা যায় যে অনেকের কালিতে এক্সট্রাক্ট হয় না, মানে ঝামেলা হয়। এই যে দেখো আমার কালিতে এক্সট্রাক্ট হলো না, লেখা আছে অনার মোল ফাইল ফেল টু এক্সট্রাক্ট। যদি এমন হয় তখন তোমরা আরেকটা কমান্ড আছে ওইটা দিবা, সেটা হচ্ছে ফরেমোস্ট চাল.jpg। বিনক আর ফরেমোস্ট প্রায় একই কাজ করে। বিনক দিয়েও হচ্ছে এর ভিতরের ইমেজ গুলো এক্সট্রাক্ট করা যায়, এটা ফরেমোস্ট দিয়েও এক্সট্রাক্ট করা যায় এর ভিতরে যদি কোনো ফাইল থাকে। ফরেমোস্ট দিবা, এটা হয়ে গেছে প্রসেসিং। এখন এলএস দিবা, দেখবা এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। আউটপুট নামক ডিরেক্টরিতে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আউটপুটে কিভাবে যাব? সেটা হচ্ছে সিডি আউটপুট, লিখবা সিডি আউটপুট। এই যে মিউজিক, তারপর কি মিউজিক আউটপুট, এখানে দেখো মিউজিক আউটপুট। তাহলে এই ডিরেক্টরিতে চলে আসলাম। এরপর লিখবা এলএস, মানে কি কি আছে দেখার জন্য। এলএস যখন লিখলা তখন লেখো যে audit.txt জেপিজি, মানে জেপিজি নামে আরেকটা ডিরেক্টরি আছে। তো জেপিজি নামক ডিরেক্টরিতে যাব। এখন লিখবা সিডি জেপিজি। তাহলে আমরা জেপিজি তে চলে আসলাম। এরপর দিবা এলএস, মানে কি কি আছে দেখার জন্য। তো দেখো তিনটা ইমেজ আছে।
তো তিনটা 0000 যেটা এটা মেন ইমেজটা এটা দেখার তোমাদের দরকার নাই, কারণ এটা হচ্ছে অফসেট 0 মানে মেন ইমেজ যেটা ওখানে আছে এটা দেখার তোমাদের দরকার নাই। তোমাদের মেন কাজ হলো পরের দুইটা ইমেজ দেখা। 000 যেটা এটা মেন ইমেজটা মানে চাল.jpg ওইটা। তো এটা দেখার জন্য তোমরা এক কাজ করতে পারো, ইওজি কমান্ড দিয়ে দেখতে পারো। এছাড়া চাইলে তোমরা মিউজিক নামক ফোল্ডারে গিয়েও দেখতে পারো। এখানে যাবা, তারপর আউটপুটে যাবা, জেপিজি এখান থেকেও দেখতে পারবা। এই যে দেখো 000 তে মেন ইমেজ যেটা, আর এই যে এটা হচ্ছে আরেকটা ইমেজ, এটা হচ্ছে আরেকটা ইমেজ। তো এই দুইটা ইমেজ হচ্ছে এর মধ্যে এমবেডেড করা ছিল, বুঝতে পারছো? তো এটা হচ্ছে 0.00243 এ, আর এটা হচ্ছে 262 তে। তো এখন এই দুইটা ইমেজের উপর আমাদের কাজ করা লাগবে। এখন তাহলে যেটা করবা, ইমেজগুলো খুলে দেখবা যে কিছু দেখতে পাও কিনা, খুলে দেখবা, এবার জুম করবা যে কিছু দেখতে পাও কিনা। এরপর দেখো এখানে এই ইমেজটা দেখো, ক্র্যাক দ্য পাসওয়ার্ড, এখানে দেওয়া আছে ক্র্যাক দ্য পাসওয়ার্ড। তার মানে এটা একটা হিন্টস, মানে এটা তোমাদের ক্র্যাক দ্য পাসওয়ার্ড। দেখো, এ নিউমেরিক লক হ্যাজ এ 3-digit key. One number is correct and well placed, one number is correct but wrongly placed, two number is correct. আচ্ছা, এখানে অনেকগুলো হিন্টস দেওয়া আছে। তো এটা তোমাদের ট্র্যাক করা লাগবে, মানে পাসওয়ার্ডটা তোমাদের বের করা লাগবে। তো এটা অনেক ইজি, তোমরা যদি করো তাহলে পাসওয়ার্ডটা হবে 042। তোমরা যদি এটা ট্রাই করে দেখো তাহলে আসবে 042। তোমরা চাইলে জিপিটি দিয়েও করে নিতে পারো, জিপিটি থেকে স্ক্রিনশট দিবা, জিপিটি বলে দিবে 042। এছাড়া এমনিতে বের করা যায়, এটা আসবে 042। অনেকগুলো হিন্টস দেওয়া আছে, তাহলে পাসওয়ার্ডটা হবে 042। তো পাসওয়ার্ডটা কেন লাগছে এটা একটু পর দেখছি। আচ্ছা, এখানে আসবা। এরপর হচ্ছে আমরা যে 0043 যে ইমেজটা আছে এটার মেটাডাটা একটু চেক করি। এটার মেটাডাটা চেক করবা, অলওয়েজ মেটাডাটা চেক করবা। মেটাডাটা চেক করলে দেখো এখানে একটা কমেন্ট লেখা আছে, তো লুকস নরমাল, ট্রাই চেকিং ফর এমবেডেড ডাটা। দেখো লেখা আছে লুকস নরমাল, ট্রাই চেকিং ফর এমবেডেড ডাটা। তো তার মানে এটার মধ্যেও কি লুকা থাকতে পারে, আর কোনো ফাইল লুকা থাকতে পারে। এই জন্য এই কমেন্টটা দেওয়া আছে, লুকস নরমাল, ট্রাই চেকিং ফর এমবেডেড ডাটা। তো আমরা স্টেক হাইড নামে একটা কমান্ড আছে। স্টেক হাইড কমান্ডটা কি করে, জেপিজি বা যে কোনো ফাইলের ভিতরে তোমার হচ্ছে এক্সট্রাক্ট করা যায়, মানে কোনো ফাইল যদি লুকানো থাকে তাহলে এক্সট্রাক্ট করা যায় স্টেক হাইড কমান্ড থেকে, কিন্তু পাসওয়ার্ড লাগে। তো পাসওয়ার্ডটা পাবো কই? আচ্ছা, তোমাদের যদি স্টেক হাইড কমান্ডটা দেই, স্টেক হাইড এক্সট্রাক্ট লিখবা, স্টেক হাইড এক্সট্রাক্ট এসএফ, তারপর এইটা কপি করে দিয়ে দিবা। এসএফ, দেখো এখানে একটা পাসওয়ার্ড চাইছে, মানে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ডটা কই পাবো? পাসওয়ার্ডটা পাবো আমাদের আরেকটা ইমেজ দেওয়া আছে না সেখানে, যে এই ইমেজে পাসওয়ার্ডটা আছে। পাসওয়ার্ডটা কি এখানে গেস করতে বলা আছে তোমাদের। তোমরা যদি এটা সলভ করো তাহলে 042 আসবে। তোমরা সলভ করে দেখবা 042। আচ্ছা, এখন যদি আমি 042 দেই, আচ্ছা কালিতে যদি পাসওয়ার্ড টাইপ করি তাহলে দেখা যায় না, হ্যাঁ, তাহলে 042 দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়া একসাথে পাসওয়ার্ডটাও দেওয়া যায়, দাঁড়াও। এটা লেখার পর লিখবা পি মানে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিবা 042। এই যে লেখা হচ্ছে রোড এক্সট্রাক্টেড ডাটা সিক্রেট ডট টেক্সট, মানে সিক্রেট ডট টেক্সট নামে একটা ডাটা কি মানে হচ্ছে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এলএস কমান্ডটা দাও। এলএস কমান্ডটা যদি দেখো, এই যে দেখো সিক্রেট ডট টিএক্সটি চলে আসছে। তো সিক্রেট ডট টিএক্সটি পড়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যাট কমান্ড দেব। যে কোনো টেক্সট ফাইল পড়ার জন্য আমরা যে কমান্ডটা দেবো সেটা হচ্ছে ক্যাট কমান্ড। ক্যাট লিখবো, তারপর হচ্ছে ফাইল নেম লিখবো, ক্যাট ফাইল নেম সিক্রেট ডট টিএক্সটি, ক্যাট সিক্রেট ডট টিএক্সটি। এই যে ফ্ল্যাগটা পেয়ে গেছি, ফ্ল্যাগটা কিন্তু আমরা পেয়ে গেছি।
ফ্ল্যাগটা আমরা পেয়ে গেছি, বুঝছো? আচ্ছা, তো চাইলে তোমরা এখান থেকেও secret.txt পড়তে পারো, এটা ওপেন করলেই হয়ে যাবে। এখান থেকেও যায় অথবা টার্মিনাল থেকেও যায়। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা হচ্ছে সাবমিট করে দিবা। আচ্ছা, আমার মনে হয় কানেকশনের প্রবলেম হতে পারে। সাবমিট করতে গেলে দেখো এখানে হচ্ছে ইনকারেক্ট, তার মানে এখনো ফ্ল্যাগটা কিন্তু পাওয়া যায়নি, বুঝতে পারছো? এখনো ফ্ল্যাগটা পাওয়া যায়নি, ফ্ল্যাগটা অলমোস্ট পেয়ে গেছি। তো তোমরা কি কেউ, আচ্ছা, তো এর মধ্যে দেখো একটা সাইফার টেক্সট আছে, এটা কিন্তু নরমাল কোনো লেখা না। দেখো এর ভিতরে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু নরমাল কোনো লেখা না, এগুলো হচ্ছে সাইফার টেক্সট। বেজ 64 যেমন আছে না, বেজ 64 বা আদার্স কোনো সাইফার টেক্সট আছে না, এটা কিন্তু একটা সাইফার টেক্সট। তো সাইফার টেক্সট তোমরা যদি বুঝতে না পারো এটা কোন ধরনের সাইফার, তাহলে তাহলে সার্চ দিবা সাইফার আইডেন্টিফায়ার। সাইফার আইডেন্টিফায়ার লিখে সার্চ দিবা। তারপর যে ডিকোডের যে সাইফার আইডেন্টিফায়ার যে ওয়েবসাইটটা আছে এখানে যাবা। আচ্ছা, এরপর অ্যানালাইজ দিবা, এটা দিয়ে অ্যানালাইজ দিবা। তাহলে দেখো মোর্স কোড নামে একটা অপশন আছে, এটা মোর্স কোডই হবে, অনেকগুলা পসিবল অপশন দিবে, তো তোমরা সবগুলো ট্রাই করে দেখবা। তো এটা মোর্স কোড হবে, আমি নিজে মোর্স কোড এনকোড করেছি, তো আমি জানি যে এটা মোর্স কোড হবে। এরপর যাবা মোর্স কোডে, আর মোর্স কোড হয়তো তোমরা দেখেছো অনেকে। মোর্স কোডে যাওয়ার পর পেস্ট করে দিবা। আচ্ছা, আমার নেটের সমস্যা হচ্ছে, ধরো একটু টাইম লাগতে পারে। তো নেটের বড় সমস্যা। আচ্ছা, তোমরা মোর্স কোডটা, আচ্ছা, এখানে ক্লিক করলে ফ্ল্যাগটা চলে আসবে। এখন আমার নেটের ঝামেলার কারণে হচ্ছে না, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। আচ্ছা, আমার অলরেডি ফ্ল্যাগটা বের করা আছে, হ্যাঁ। তো ফ্ল্যাগটা হবে এরকম, কোথায় জানো, এটা ফ্ল্যাগটা এটা আসবে, যদি তোমরা বের করে দেখো এটা আসবে। আচ্ছা, সাবমিটও তো দেওয়া যাবে না, নেটের যে ঝামেলা। এই যে কারেক্ট হয়ে গেছে, বুঝছো? তো আমার নেটের ঝামেলার কারণে তোমাদের দেখাতে পারলাম না। আচ্ছা, এবার হওয়ার কথা, দাঁড়াও। এই যে কনগো ইউআরএল এজেন্ট, এই যে কনগো ইউআরএল এজেন্ট, আরসিএসসি ব্র্যাকেটের পার্টটুকু আমি বাদ দিছি, কনগো ইউআরএল এজেন্ট। এছাড়া এখান থেকেও দেখতে পারবা, ডিকোডে যাবা, এরপর মোর্স কোড সিলেক্ট করবা, মানে ক্রিপ্টি তো তোমরা জানো না, ক্রিপ্টি লিখে সার্চ দিবা, ক্রিপ্টিতে আসবা, এরপর হচ্ছে এখানে আসবা মোর্স। আচ্ছা, ওইটুক একটু কপি করে ওখানে দিয়ে দিবা। যে কনগো ইউআরএল এজেন্ট, তার মানে ফ্ল্যাগ হলো আরসিএসসি কনগো ইউআরএল এজেন্ট, আরসিএসসি এটা ফ্ল্যাগ, কনগো ইউআরএল এজেন্ট, ওদিকে একটা ব্র্যাকেট দিয়ে দিবা। আচ্ছা, তো এরপর পরের চ্যালেঞ্জটা আসো। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সিগন্যাল ইন সাইলেন্স। তোমাদের যদি এটা দেখায় সিগন্যাল ইন সাইলেন্স,
তো সিগন্যাল ইন সাইলেন্স প্রথমে ডেসক্রিপশনটা পড়ে দেখবা। এটা 200 পয়েন্টের একটা চ্যালেঞ্জ। এখানে বলছে যে সামটাইমস ইউ ক্যান্ট সি এনিথিং, সামটাইমস ইউ ক্যান্ট হিয়ার এনিথিং, বাট পিকচার্স ডোন্ট অলওয়েজ নিড আইস। মানে ছবির সব সময় কিন্তু চোখ লাগে না। তো এখানে একটা ক্লু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ? তো তোমরা প্রথমে যেটা করবা, অডিও ফাইলটা তোমরা প্রথমে ডাউনলোড করে নিবা। ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারো অথবা এখান থেকেও ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার পর একটু যদি শোনা ট্রাই করো, অডিওটা যদি শোনা ট্রাই করো, তাহলে কিন্তু তেমন কিছু পাবা না, এরকম শোষো করবে জাস্ট। কিন্তু তোমার এখান থেকে তোমাদের ফ্ল্যাগটা বের করা লাগবে। তো এখানে দেখো পিকচার্স ডোন্ট অলওয়েজ নিড আইস। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমরা অডিও থেকেও কিন্তু ছবি পেতে পারো। অডিওর মধ্যে ছবি আছে। এখন অডিওর মধ্যে কি ছবি আছে, এটা কিভাবে বের করবা? তো এটার জন্য তোমরা একটা ফরম্যাট হলো না, এটা পদ্ধতি হলো এসএসটিভি। তো যারা নাসাতে কাজ করতো না আগে, মানে নাসা থেকে স্যাটেলাইটের মাধ্যমে ধরো স্যাটেলাইট একটা ছবি তুললো। তো যেটা করা হয়, স্যাটেলাইটে যখন ছবি তুলে তখন ওরা ছবিটা কিন্তু ডিরেক্ট পাঠায় না, ওরা হচ্ছে অডিও সিগন্যালের মাধ্যমে পাঠায়। এবং ওই অডিও সিগন্যালটাকে বলা হয় এসএসটিভি, মানে স্লো স্ক্যান টেলিভিশন। ধরো যারা স্যাটেলাইট থেকে ছবি তুলে, তো স্যাটেলাইট থেকে যখন পৃথিবীতে আসে তখন ডিরেক্ট ছবিটা পাঠানো হয় না, সেটা পাঠানো হয় এসএসটিভি, মানে অডিও ফাইলের মাধ্যমে, অডিও সিগন্যালের মাধ্যমে, এবং সেটাকে বলা হয় এসএসটিভি। তো এসএসটিভি এর মাধ্যমে সেটা হচ্ছে কোনো পিকচারকে এমবেডেড করে দেওয়া হয় সিগন্যালের মধ্যে। তো এখন আমরা এজন্য এটা পাওয়ার জন্য আমরা সার্চ দেব এসএসটিভি ডিকোডার। সিম্পলি সার্চ দেব এসএসটিভি ডিকোডার। এরপরে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবা, যেকোনো একটাতে চলে যাবা, তোমাদের ইচ্ছা মতো যেকোনো একটাতে চলে যাবা। চলে যাওয়ার পর যেটা ডাউনলোড করলা ওটা জাস্ট সিলেক্ট করে এখানে আপলোড করে দিবা। ওটা যেন ছিল, আচ্ছা আমি দেখি। সিলেক্ট করে আপলোড করে দিবা। আচ্ছা সাইলেন্ট মেসেজ ছিল, আচ্ছা এখানে আপলোড করে দিব। এরপর দেখো ডিকোড এসএসটিপি, এরপর ক্লিক করব ডিকোড এসএসটিপি। তাহলে দেখো একটা ইমেজ চলে আসছে, মানে অডিও ফাইলের মধ্যে ইমেজটা লুকানো ছিল। তাহলে ফ্ল্যাগ হচ্ছে এটা RCSC 5A7B1S NO7 অডিও অনলি, এটা হচ্ছে ফ্ল্যাগ। তো এটা ফ্ল্যাগটা আমার অলরেডি লেখাই আছে, এটা জাস্ট আমি কপি করে দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে ফ্ল্যাগ। কারেক্ট। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের হাইডেন ইন সাউন্ড। দেখো হাইডেন ইন সাউন্ড নামে আরেকটা চ্যালেঞ্জ। আচ্ছা এই চ্যালেঞ্জ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? বুঝতে পারো না এমন কিছু? মানে আগের চ্যালেঞ্জ যেটা এসএসটিভি ডিকোডার, ওটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা ভাই মেসেঞ্জার, আচ্ছা মেসেঞ্জারে ইয়ামিন বা কেউ দিয়ে দে তো লিঙ্কগুলা। হ্যাঁ, ওটা দেওয়া হয়েছে আগে। আচ্ছা আচ্ছা এসএসটিভি ডিকোডার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে হাইডেন ইন সাউন্ড, হাইডেন ইন দ্য সাউন্ড। আচ্ছা
লেখা আছে আচ্ছা চ্যালেঞ্জের সবসময় আগে ডেসক্রিপশনটা পড়বা যে ডেসক্রিপশনে কি বলা আছে। ইউ আর ট্রাইং টু হিয়ার ইট, দ্যাটস ইওর মিস্টেক। মানে তুমি এটা শোনা ট্রাই করছো, এটা তোমার হচ্ছে এটাই তোমার মিস্টেক। মানে এটা শোনা যাবে না। শোনা যাবে না কারণ শোষও করবে। এটা তুমি যদি মানে অডিও ফাইলটা শুনলে তুমি কোনো কিছু মানে বুঝতে পারবে না। শোষও করবে জাস্ট। অডিও ফাইলের মাঝে ফ্ল্যাগটা লুকানো আছে। তো লুক এট দ্য ফ্রিকোয়েন্সি। দেখো এখানে বলা আছে চ্যালেঞ্জে লুক এট দ্য ফ্রিকোয়েন্সি, তার মানে তোমাকে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে হবে। এখন অডিও ফাইলের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার জন্য তোমাদের বেশ কিছু টুল আছে। একটা টুল হচ্ছে সনিক ভিজুয়ালাইজার, এছাড়া অডাসিটি, আরো অনেক কিছু টুল আছে। তো এগুলো হচ্ছে তোমরা নিজে নিজে এক্সপ্লোর করবা। আমি তোমাদের সনিক ভিজুয়ালাইজার দিয়ে দেখাবো। হ্যাঁ, তো এর জন্য যা করবা এটা হচ্ছে অডিও ফাইলটা আগে ডাউনলোড করে নিবা। এরপর সনিক ভিজুয়ালাইজার, এই যে সনিক ভিজুয়ালাইজার, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এটা তোমরা কালিতেও পাবা, এছাড়া হচ্ছে উইন্ডোজের জন্য ডাউনলোড করা যায়। তো দুই জায়গাতে ডাউনলোড করা যায়। হ্যাঁ, তো এটা ওপেন করবা। আচ্ছা আচ্ছা, মিডিয়া কেন ওপেন হচ্ছে? আচ্ছা, আমার উইন্ডোতে একটু প্রবলেম হতে পারে, আমি কালি থেকে দেখাই। আচ্ছা, এটা কোথায় যেন আছে, এই যে সাইলেন্ট মেসেজ। আচ্ছা, এরপর আমি সনিক ভিজুয়ালাইজারটা ওপেন করে নিই। ওপেন করার পর সনিক ভিজুয়ালাইজার, এই যে ওপেনে ক্লিক করে অডিও ফাইলটা সিলেক্ট করে নিবা। কুডেন্ট বি ওপেন, বুঝলাম না। আচ্ছা, ও ফাইলের নামটা হচ্ছে সনিক ভিজুয়ালাইজার, সরি এটা। আচ্ছা, ফাইলের নাম এটা ছিল না? হ্যাঁ, সনিক ভিজুয়ালাইজার এটাই তো। এরপর হচ্ছে এই যে এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এরপর আছে লেয়ার, এগুলো দেখবা। তো প্লেন নাম অপশনে দেখো যে অ্যাড স্পেক্ট্রোগ্রাম নাকি একটা অপশন আছে, স্পেক্ট্রোগ্রাম, অ্যাড স্পেক্ট্রোগ্রাম, এখানে যাবা। এখানে যাওয়ার পর দেখো এই যে ফ্ল্যাগটা লেখা আছে। তো ফ্ল্যাগটা যদি বোঝা না যায়, অনেক সময় কিন্তু লেখা থাকবে না তোমাদের। এই যে কালার নামে একটা অপশন দেখো, কালার, এগুলো চেঞ্জ করতে হবে। এভাবে চেঞ্জ করে করে দেখতে হবে, চেঞ্জ করে করে দেখা লাগবে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটে দেখো সব থেকে বেশি বোঝা যাচ্ছে। ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি দেখো তাহলে সব থেকে বেশি ফ্ল্যাগটা বোঝা যাচ্ছে। তাহলে তোমরা যদি একটু জুম করো তাহলে এখান থেকে তোমরা দেখতে পাবা। তো এভাবে চেঞ্জ করে করে দেখবা, ব্ল্যাক এন্ড হোয়াইট, এরপর চেরি দিবা, মানে চেঞ্জ করে করে দেখবা, প্রত্যেকটা কালার চেঞ্জ করে করে দেখবা। তো চেঞ্জ করলে দেখবা যে একটা সময় সব থেকে বেশি বোঝা যাচ্ছে, মানে ভিজিবল হচ্ছে জিনিসটা। তখন ফ্ল্যাগটা তখন তোমরা লিখে সাবমিট করে দিবা। তো এভাবে এছাড়া কালার, এছাড়া অনেক কিছু চেঞ্জ করা যায়, তোমরা এখান থেকে এক্সপ্লোর করতে পারবা। প্লেনে যে অ্যাড স্পেক্ট্রোগ্রাম অফ ফ্রম অ্যাড করা যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা, তো আমার অলরেডি ফ্ল্যাগটা বের করাই আছে। আচ্ছা, এটা সাবমিট করলাম না, তোমরা তো বুঝতে পারছো ফ্ল্যাগটা ওখানে। তো এভাবে এটা তোমরা নিজেরা সলভ করে নিবা। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ইমেজ ইনসাইড ইমেজ, ইমেজ ইনসাইড ইমেজ, এটা দেখো। তো দেখো কি বলা হচ্ছে, ইজ জাস্ট অ্যান ইমেজ অর ইজ ইট, মানে এটা কি শুধু ইমেজ না আর কিছু? তো ইমেজ ইনসাইড ইমেজ, আমরা চ্যালেঞ্জের নাম পড়ে বুঝতে পারছি এর ভিতরে আরো ইমেজ আছে, এর ভিতরে আরো ইমেজ আছে। তোমরা ইমেজটা ডাউনলোড করে নিবা। তো আমার অলরেডি ডাউনলোড করাই আছে, কালিতে যাই। আচ্ছা, কালি ডাউনলোডস আমার অলরেডি ডাউনলোড করাই আছে। তো যে ফোল্ডারে তোমাদের ডাউনলোড আছে ওই ফোল্ডারে আগে যাবা। আমার ডাউনলোড নামক ফোল্ডারে আছে, এই জন্য সিডি ডাউনলোড,
সিডি ডাউনলোডে গিয়ে ওখানে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পর দেখো তো মাল্টি স্টেজ, আচ্ছা ফাইলের নামটা খুব সম্ভবত মাল্টি স্টেজ হওয়ার কথা। হ্যাঁ, ফাইলের নাম হচ্ছে মাল্টি স্টেজ স্টেনোগ্রাফি চ্যালেঞ্জ 1.jpg। এখানে আমার ডাউনলোড করাই আছে অলরেডি। তো এরপর হচ্ছে যা করা লাগে আমরা আগে সেটা এই যে ইমেজটা খুলে দেখব। খুলে দেখার পর দেখব যে কোনো কিছু হিন্টস দেওয়া আছে কিনা। তো দেখো টেল মি মোর অ্যাবাউট হাউ ইওর পাসওয়ার্ড 1 2 3 গট হ্যাকড। এটা একটা হিন্টস হতে পারে। তো এটা হিন্টস কিনা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তো আপাতত জেনে রাখো এটা একটা হিন্টস হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফাইল কমান্ড দিব, মানে আগের মতোই আর কি। ফাইল, তারপর ফাইলের নাম। এটা জেপিজি ইমেজ ফাইল, তেমন কিছু দেওয়া নাই। এরপর এক্সিট টুল। এক্সিট টুল হচ্ছে মেটাডাটা দেখার জন্য। এখানে তোমার ফাইলের সাইজ, ফাইলের নাম সবকিছু দেখাবে। এরপর হচ্ছে তোমরা যেটা করতে পারো বিনওয়াক। বিনওয়াক তো হবেই, কারণ হচ্ছে ইমেজের ভিতর আরেকটা ইমেজ লুকানো আছে, এটা হবেই। তো দেখো এখানে জিরো অফসেটে যেটা হচ্ছে মূল ইমেজ যেটা সেটা হচ্ছে জিরো অফসেট। তো দেখো এই যে আরেকটা অফসেট, এখানে আরেকটা ইমেজ লুকানো আছে 5 6 সরি নিচে, এই যে এখানে আরেকটা ইমেজ লুকানো আছে, বুঝতে পারছো? 5 6 9 8 6। তো এটার জন্য যা করতে পারো সেটা হচ্ছে বিনওয়াক ই কমান্ডটা দিতে পারো, অথবা ফরেমোস্ট, এর আগে যেটা দেখালাম ফরেমোস্ট দিয়েও করা যায়। জাস্ট ফরেমোস্ট দিবা, ফরেমোস্ট এটা দিবা, তাহলে হয়ে যাবে। তো আমি ফরেমোস্ট দিয়ে এটা দেখাতে চাচ্ছি না, এটা আরেকভাবে করা যায়। মানে ফরেমোস্ট দেওয়ার পরে অনেকগুলো দেখা যাচ্ছে আউটপুটে যাওয়া যাবে, আউটপুটে যাওয়া লাগবে, এরপর জেপিজিতে যাওয়া লাগবে, একটু ধাপটা বেড়ে যায়। তো যা করবা এটার জন্য তোমরা এখানে আসতে পারো, জিপিটিতে এসে এটা দিবা, তাহলে তোমাদের একটা কমান্ড দিবে ডিডি, বলবা গিভ ডিডি কমান্ড, গিভ ডিডি কমান্ড টু এক্সট্রাক্ট, এটা লিখবা গিভ ডিডি কমান্ড টু এক্সট্রাক্ট। আচ্ছা, অনেক কিছু বলছে। এটা লিখবা গিভ ডিডি কমান্ড টু এক্সট্রাক্ট। আচ্ছা, এরপর হচ্ছে এটা দিবা, এই যে দেখো। আচ্ছা, আমি তোমাদের কমান্ডটা বুঝিয়ে দিচ্ছি কি বোঝাচ্ছে। ডিডি মানে হচ্ছে লো লেভেল কপি। ডিডি মানে হচ্ছে কপি করা। কপি কোথা থেকে করব? এই যে এই ইমেজটাকে কপিটা করব। ইফ মানে হচ্ছে ইফ ইমেজ নেম, ইফ মানে হচ্ছে ফাইল নেম, আর অফ, অফ মানে হচ্ছে আমরা ইমেজের ফাইলটা কোথায় সেভ করতে যাচ্ছি, এটা হচ্ছে অফ। আচ্ছা, স্টেজ 2 নামে অলরেডি করা আছে, আমি স্টেজ 3 দিলাম। তো অফ হচ্ছে তোমরা যে কোনো কিছু, অফের যে কোনো কিছু দিতে পারো। ইফ মানে হচ্ছে ফাইলের নামটা, আর অফ মানে হচ্ছে কোথায় সেভ করবা, কি নামে সেভ করবা। অফ মানে বোঝায় কি নামে সেভ করবা। আর বিএস মানে বোঝাচ্ছে ব্লক সাইজ, মানে হচ্ছে ব্লক সাইজ 1 মানে হচ্ছে মানে তোমরা প্রতি ধাপে একটা করে ব্লক কপি করবা, প্রতি ধাপে একটা করে ব্লক কপি করবা। স্কিপ, স্কিপ 5 6 9 8 6, এটা বোঝাচ্ছে কেন দেখো, এটা অফসেট কিন্তু 5 6 9 8 6, তার মানে এর আগে যতগুলো বিট আছে না, এর আগে যতগুলো বিট আছে সবগুলোকে কি করবে? স্কিপ করে দিবে। 5 6 9 8 6 মানে এর আগে যতগুলো বিট আছে সবগুলোকে স্কিপ করে দিবে, এবং এর পরেই তো আছে আমরা যেটা আমাদের কাঙ্ক্ষিত ইমেজ, এই কারণে ওইটুকু স্কিপ করে দেয়। আর অফ মানে হচ্ছে যে নামে তোমরা সেভ করতে যাচ্ছ, আর বিএস মানে হচ্ছে ব্লক সাইজ, মানে প্রতি ধাপে একটা করে ব্লক কপি করবে, এটা বোঝাচ্ছে। তো তোমরা হচ্ছে এই কমান্ডটা তোমাদের মনে থাকা লাগবে এমন কোনো বিষয় না, আমার নিজেরই মনে ছিল না। তবে কমান্ডটা কি বোঝায় এটা অবশ্যই তোমাদের জানা লাগবে।
যে কি বোঝাচ্ছে কমান্ডটা। আচ্ছা, হয়ে গেছে। এখন যদি ls কমান্ড দাও তাহলে দেখবা চলে আসছে। এই যে স্টেজ ট্রি চলে আসছে। তো আমরা যদি এখন এটা খুলে দেখি তাহলে আমরা এখন স্টেজ ট্রি যদি খুলে দেখি তাহলে দেখো এক্সট্রাক্ট কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে স্টেজ ট্রি। তাহলে একটু জুম করে দেখবা যে কোনো কিছু হিন্টস পাওয়া যাচ্ছে কিনা। তো আপাতত কোনো কিছু হিন্টস পাওয়া যাচ্ছে না। তো এরপর যেটা করতে পারো, এটার উপর আবার সেম ফাইল কমান্ড, এক্সিট টুল কমান্ড, যে ফাইল তারপর এক্সিট টুল এগুলো দিতে পারো আস্তে আস্তে। তো আমি এগুলা দিচ্ছি না, আমি সরাসরি ফ্ল্যাগে যাই। তো এটা হচ্ছে এরপর যেটা করতে পারো স্ট্রিংস কমান্ড দিতে পারো। স্ট্রিংস কমান্ড দিয়ে ফাইলের নাম stretch3.dpg। তো স্ট্রিং যে কমান্ডটা আছে না, এটা হচ্ছে তোমার যে কোনো একটা ফাইলের ভিতরে যতগুলো রিডেবল স্ট্রিং আছে সবগুলাকে বের করে দেয়। এই কমান্ডটা দিতে পারো। তাহলে স্ট্রিং তারপর খোঁজা শুরু করবা যে কোনো কিছু খুঁজে পাও কিনা, মানে দেখবা যে কোথাও থার্ড ব্র্যাকেট বা কিছু আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, এভাবে খোঁজা শুরু করবা। মানে এর ভিতরে ফ্ল্যাগ লুকানো থাকতে পারে বা এমন কিছু লুকানো থাকতে পারে যেটা তোমার পরবর্তীতে কাজে লাগবে। তো দেখো এখানে একটা খুঁজে পাইছি। এখানে হচ্ছে একটা লাইন লেখা আছে দেখো অনেক বড়, এটা হচ্ছে একটা সাইফার টেক্সট। তো সাইফার টেক্সট যদি তোমরা কি ধরনের সাইফার বুঝতে না পারো তাহলে তো সাইফার আইডেন্টিফায়ারে যাবা। তো এটা হচ্ছে একটা বেজ 64। আমি আগে বলে দিলাম এটা হচ্ছে একটা বেজ 64। তো সাইফার আইডেন্টিফায়ারে যায় তোমরা চেক করতে পারো যে এটা আসলে কি ধরনের সাইফার যদি বুঝতে না পারো। তো এরপর হচ্ছে ক্রিপ্টিতে আসবা। ক্রিপ্টিতে আসার পর এই যে ডিকোড সিলেক্ট করার পর বেজ 64 সিলেক্ট করবা। এই যে দেখো ফ্ল্যাগ চলে আসছে। তো এটা করতে পারো, অথবা তোমরা আরেকটা আছে সাইবার চেফ, এখানে যেতে পারো। সাইবার চেফ লিখে সার্চ দিবা, সাইবার চেফ এখান থেকেও করা যায়। সাইবার চেফে আসার পর এই যে দেখো ফর্ম বেজ 64 এটা আছে না, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করবা, এখানে নিয়ে চলে আসবা। তারপর ইনপুট দিবা সাইফার টেক্সটটা। আচ্ছা, তাহলে দেখো এই যে ফ্ল্যাগ চলে আসছে। তারপর এটা কপি করে জাস্ট করে দিবা, সাবমিট করে দিবা। কপি করে সাবমিট করে দিবা। সাবমিট হয়ে গেছে। আচ্ছা, এটা বুঝতে কি কারোর সমস্যা আছে? আচ্ছা, তো তোমাদের হচ্ছে কিছু বেসিক কমান্ড যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে, স্টেগনোগ্রাফি যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিছু বেসিক কমান্ড তোমাদের দেওয়া লাগবে। হ্যাঁ, বেসিক কমান্ড গুলো হলো, একটা হচ্ছে ফাইল কমান্ড দিবা, এরপর হচ্ছে এক্সিট টুল কমান্ড দিবা, এরপর হচ্ছে স্ট্রিংস কমান্ড দিবা। এই তিনটা কমান্ড অবশ্যই দিবা, ফাইল, এক্সিট টুল এবং স্ট্রিংস। এই তিনটাতে কোনো কিছু খুঁজে পেলেও পেতে পারো, বা কোনো হিন্টস পেতে পারো, অথবা ফ্ল্যাগও পেয়ে যেতে পারো। ফাইল, এক্সিট টুল, স্ট্রিংস। এরপর দিবা বিনক হচ্ছে যদি এর ভিতরে কোনো অন্য কোনো ফাইল লুকানো থাকে তাহলে বিনকের মাধ্যমে সেটা দেখতে পাবা। বিনক আর বিনকের মাধ্যমে, তারপর হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য তো ডিডি কমান্ড দিতে পারো, অথবা বিনকের মাধ্যমে করা যায়। এরপর হচ্ছে ফরেমোস্টের মাধ্যমে করা যায় এটা। তো এগুলো হচ্ছে বেসিক কমান্ড তোমাদের দেওয়া লাগবে। আর যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়, ধরো একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল লুকানো আছে কিন্তু সেটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে এক্সট্রাক্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কমান্ডটা হচ্ছে স্টেক হাইডে পাসওয়ার্ড লাগে। মানে তোমার স্টেক হাইডের মাধ্যমে যদি কোনো ফাইল এক্সট্রাক্ট করতে চাও, মানে ওর মধ্যে যদি কোনো ফাইল থাকে তাহলে পাসওয়ার্ড লাগে। তো এটা হচ্ছে যে চ্যালেঞ্জটা মানে তৈরি করবে, মানে প্রবলেমটা তৈরি করবে, এটা তার উপর নির্ভর করছে যে সে কোনো পাসওয়ার্ড দিয়ে রাখছে কিনা। সে যদি পাসওয়ার্ড দিয়ে রাখে তাহলে স্টেক হাইডের মাধ্যমে সেটা
স্টার্ট করা লাগবে। তো পাসওয়ার্ড হচ্ছে তোমার পাসওয়ার্ড পাওয়ার ক্লু দেওয়া থাকবে, সমস্যা নাই। সেটা হচ্ছে এক্সিট টুলে ক্লুটা পেয়ে যেতে পারো, অথবা আরেকটা ইমেজের মাধ্যমে পেয়ে যেতে পারো, যেমন এর আগে যেটা দেখালাম আরেকটা ইমেজের মাধ্যমে। কোথায়? যেমন এখানে দেখলাম যে পাসওয়ার্ড পাওয়ার একটা তোমাদের হিন্স দেওয়া আছে, এখান থেকে পেতে পারো। মানে এটা যিনি চ্যালেঞ্জটা তৈরি করবেন ওনার উপর ডিপেন্ড যে উনি কিভাবে তোমাদের পাসওয়ার্ডটা পাওয়ার হিন্স দিবেন। এটা ওনার উপর ডিপেন্ড করছে এটা পুরোটাই। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসো বিটস ডোন্ট লাই। বিটস ডোন্ট লাই। আচ্ছা, তো তোমাদের হচ্ছে একটা পিএনজি ইমেজ দেওয়া আছে, হ্যাঁ? তো পিএনজি ইমেজটা খুব অর্ডিনারি দেখতে। তো এখানে দেখো একটা জিনিস বলা আছে, লেস্ট সিগনিফিকেন্ট বিট স্টেগনোগ্রাফি বা এলএসবি স্টেগনোগ্রাফি। আচ্ছা, লেস সিগনিফিকেন্ট বিট এটা কোথায় থাকে বলতে পারো? ধরো তোমাদের একটা নাম্বার দেওয়া আছে, বাইনারি নাম্বার দেওয়া আছে, সামথিং বাইনারি নাম্বার দেওয়া আছে। তো লেস সিগনিফিকেন্ট বিটটা কোথায় থাকে? সেটা হচ্ছে সর্বডানে থাকে না 0 নাম্বার বিটটা? সেটা কিন্তু সর্বডানে বা 0 নাম্বার বিটটাকে বলা হয় কিন্তু লেস সিগনিফিকেন্ট বিট, এবং সর্ববামে যেটা ওটাকে বলা হয় কিন্তু এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে বলা আছে লেস সিগনিফিকেন্ট বিট বা এলএসবি স্টেগনোগ্রাফি। তো যখনই এলএসবি স্টেগনোগ্রাফি বলবে তোমরা হচ্ছে আগে এটা ডাউনলোড করে নিবা, ফাইলটা আগে ডাউনলোড করে নিবা। ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পর যে ডিরেক্টরিতে আছে ফাইলটা, মানে যে ডিরেক্টরিতে ডাউনলোড হবে, সাধারণত ডাউনলোড ডিরেক্টরিতে এটা সেভ হয়, বাট আমি অন্য ডিরেক্টরিতে রাখছি এটা, হ্যাঁ? পিকচার ডিরেক্টরিতে আছে। তো পিকচার ডিরেক্টরিতে যেহেতু আছে, তো তোমরা যেটা করবা, আচ্ছা আমরা এখন আছি কি ডাউনলোডে না? তো আমরা হচ্ছে সিডি তারপর হচ্ছে ডবল ডট দিব। সিডি ডবল ডট দিলে যেটা হয়, আমরা ডাউনলোড নামক ফোল্ডারে আছে না, তো আমরা পূর্বে যে ফোল্ডারে ছিলাম সেই ফোল্ডারে চলে যেতে পারবো। মানে পূর্বে যে ডিরেক্টরিতে ছিলাম সেই ডিরেক্টরিতে যাওয়ার জন্য সিডি ডবল ডট দিব, তাহলে পূর্বে ডিরেক্টরিতে চলে আসবো। এরপর এলএস, এলএস এ দেখতে পাবো কি কি আছে। আচ্ছা না 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 সরি, আমরা এখন যে ডিরেক্টরিতে ফাইলটা আছে ওই ডিরেক্টরিতে যাবো। তো ফাইলটা আছে সম্ভবত পিকচার্সে আছে। তো যেহেতু পিকচার্সে আছে আমরা লিখবো সিডি পিকচার, PICTURES, সিডি পিকচার্স এটা লিখবো। সিডি পিকচার্স লেখার পর এলএস কমান্ড দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা দেখতে পাবো। যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইল, চ্যালেঞ্জ সলভ বুথ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইল। এরপর তোমাদের বেসিক যেসব কমান্ড আছে, ফাইল, এক্সিট টুল, স্ট্রিং, এগুলো দিয়ে নিবা। বেসিক কমান্ড গুলো দিয়ে নিবা। দেওয়ার পর যেহেতু এটা এলএসবি স্টেগনোগ্রাফি বলছে না, তো তোমাদের এর পরের পরবর্তী একটা কমান্ড হচ্ছে জেড স্টেগ। যখনই এলএসবি বা সামথিং এরকম কিছু বিট নিয়ে কিছু বলবে, যখনই বিট নিয়ে কিছু বলবে তখনই জেড স্টেগ কমান্ডটা দিবা, জেড স্টেগ তারপর ফাইল নেম দিবা। যখনই বলবে এটা জেড স্টেগ, যখনই বিট নিয়ে কিছু বলবে তখনই জেড স্টেগ কমান্ডটা দিবা। তাহলে জেড স্টেগ কমান্ডটা দিলে দেখো একটা জিনিস চলে আসছে, এই যে এখানে দেখো B1 BLSB এই লাইনে দেখো একটা জিনিস লেখা হচ্ছে, এটা অনেকটা ফ্ল্যাগের মতো দেখতে, যদিও ফ্ল্যাগ ফরম্যাটে না, আমাদের ফ্ল্যাগ ফরম্যাটটা হচ্ছে RCSC, হ্যাঁ? কিন্তু এটা ফ্ল্যাগ ফরম্যাটে কিন্তু নাই, এটা হচ্ছে ফ্ল্যাগের মতোই দেখতে, বাট ফ্ল্যাগ অরিজিনাল যে ফ্ল্যাগ সেটা কিন্তু না। তো এটা জেড অনেক সময় কি হবে যে জেড স্টেক দিয়েও তোমরা পাবা না, মানে যিনি চ্যালেঞ্জ তৈরি করবেন উনি চাইলে এটা প্রোটেক্ট করতে পারেন যে জেড স্টেক তোমরা যতই জেড স্টেক মানো না কেন সেটা তোমরা পাবা না। সো সেটা পাওয়ার হচ্ছে আরেকটা উপায় আছে, তোমরা হচ্ছে সিম্পলি অনলাইনে সার্চ দিবা স্টেগো অনলাইন, স্টেগো অনলাইন লিখে সার্চ দিবা। স্টেগো অনলাইন লেখা দিয়ে সার্চ দেওয়ার পর এখানে আসবা, এই ওয়েবসাইটে আসবা। ওয়েবসাইটে আসার পর দেখো এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে যাবা। আপলোড ইমেজ নামে যখন অপশন আসবে তখন তোমরা পিকচারটা জাস্ট সিলেক্ট করে আপলোড করে দিবা, পিকচারটা সিলেক্ট করে আপলোড করে দিবা।
আচ্ছা আমাদের চ্যালেঞ্জের ও সরি আমরা ভুল ফাইল কাজ করছি, হ্যাঁ? ভিজুয়াল চ্যালেঞ্জ ফিক্স ছিল। ভিজুয়াল চ্যালেঞ্জ ফিক্স ছিল এটা। এটা কোথায় আছে? আচ্ছা। আচ্ছা এখানে আছে। এখানে যেয়ে জাস্ট সিলেক্ট করে দিবা। আচ্ছা। আপলোডে যাবা। আপলোডে যাওয়ার পর এই যে ওখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশন আছে। দেখো ফুল রেড। এভাবে ফুল রেড করে দেখবা একবার। একবার ফুল গ্রিন করে দেখবা। এভাবে ফুল গ্রিন করে দেখবা, ফুল ব্লু করে দেখবা। মানে ফ্ল্যাগটা এভাবে পেয়ে যেতে পারো। এভাবে তোমরা ম্যানুয়ালি এভাবে চেঞ্জ করবা। চেঞ্জ করে ইনভার্স আরজিবি করবা। পেলেও পেয়ে যেতে পারো। এলএসবি হাফ করবা। তো কোনটাই যখন হচ্ছে না তখন রিসেট করে নিচে চলে আসবা। দেখো ব্রাউজ ব্লিড প্ল্যানস। ব্রাউজ ব্লিড প্ল্যানস নামে একটা অপশন আছে। এখানে যাবা। ব্রাউজ ব্লিড প্ল্যানস নামক অপশনে আসার পর তোমরা এই যে দেখো রেড 0 টা আছে। এভাবে চেঞ্জ করে করে দেখবা। রেড 1 এ যাবা, রেড 2 এ 3 তে যাবা, 4 এ যাবা, 5 এ যাবা। তো এটা যেহেতু এলএসবি স্টেগনোগ্রাফি তো সম্ভাবনা থাকবে যে তোমাদের 0 তে ফ্ল্যাগটা থাকার। তো তোমরা রেডে আর সময় অপচয় না করে গ্রিনে চলে যাবা। তো গ্রিন 0 তে নাই, এরপর তোমরা ব্লুতে চলে যাবা। রেড, গ্রিন, ব্লু আরজিবি ভ্যালু মানে রেড, গ্রিন, ব্লু না। এরপর এখানে ক্লিক করে ব্লুতে চলে যাবা। তো ব্লু 0 তে দেখো যেহেতু এলএসবি স্টেগনোগ্রাফি তাই এতে দেখো ব্লু 0 তে ফ্ল্যাগটা পেয়ে গেছো। কারণ যখন এলএসবি স্টেগনোগ্রাফি বলবে তখন সম্ভাবনা থাকে যে 0 তে ফ্ল্যাগটা পেয়ে যাবা। এই যে দেখো 0 তে ফ্ল্যাগটা কিন্তু পেয়ে গেছো। আর জেডিস্টেক যেটা মারছিলাম এটা আমরা ভুল ফাইলের উপর মারছিলাম, বুঝছো? ওইটা হচ্ছে ভুল ফাইলের উপর। এটার উপর যদি জেডিস্টেক মারি তাহলে না হওয়ারই কথা। কোথায় আছে জানো? মিউজিক। আমরা হচ্ছে মিউজিক আসবো। cd::music আসবো। আচ্ছা মিউজিক নামক ডিরেক্টরিতে আসলাম। এরপর যদি জেডিস্টেকটা মারো, জেডিস্টেক মারে দেখবা তোমরা। তো অনেক সময় জেডিস্টেক মেরে পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। এই যে দেখো জেডিস্টেক মারলা কিন্তু ফ্ল্যাগটা কিন্তু পাইলা না। কারণ আমি ওইভাবে সেট করে রাখছি। মানে আমি এটা প্রোটেকশন করে রাখছিলাম যেন জেডিস্টেক দিলে যেন ফ্ল্যাগটা না পাওয়া যায়। তো জেডিস্টেক দিয়েও যদি না পাও তো এরপর এই কমান্ডটা দিতে পারো জেডিস্টেক অল দিতে পারো। এ দ্বারা বোঝায় অল, জেডিস্টেক অল। এটা দিলে তাহলে সবগুলো একটা ব্রুট ফোর্স অ্যাটাক মেরে অনেকগুলো কম্বিনেশন ট্রাই করবে। বাট দেখো পাইলো না, তারপরও কিন্তু পাইলো না কারণ এটা আমি প্রোটেকশন করে রাখছিলাম। তো জেডিস্টেক দিয়ে যদি না পাও সেক্ষেত্রে তোমরা স্টেগ অনলাইন ওয়েবসাইটে যে এভাবে ম্যানুয়ালি তোমরা চেঞ্জ করে করে ফ্ল্যাগটা পেয়ে যাবে। তো অনেক সময় জেডিস্টেকে পেয়ে যাবো, অনেক সময় পাবা না। এটা ডিপেন্ড করে যে যিনি চ্যালেঞ্জটা বানালেন উনি ওটা প্রোটেকশন দিলেন কিনা। ওটা দিলে জেডিস্টেকে পাওয়া যাবে, জেডিস্টেকে পাওয়া যাবে না। আচ্ছা তো এভাবে জেডিস্টেক মারবা। আচ্ছা তো ফ্ল্যাগটা পেয়ে তখন এটা সাবমিট করে দিবা। আচ্ছা। এবার হচ্ছে পরের চ্যালেঞ্জ। তো এটা হচ্ছে বিচ ডোন্ট লাই। এভাবে তোমরা সাবমিট করে দিবা ফ্ল্যাগটা। আচ্ছা এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো। কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো। এরপর হচ্ছে সিক্রেট লেটার। এটা তোমরা নিজেরা করবা। আচ্ছা একজন সলভ করে ফেলছে অলরেডি। একজন অলরেডি সলভ করে ফেলেছে এটা। সিক্রেট লেটার এটা তোমরা নিজেরা ট্রাই করবা। এটা হচ্ছে এটা সম্ভবত স্টেক হাইড দিয়ে করা লাগতে পারে। এটা হচ্ছে তোমাদের তামজিৎ সিক্ত ভাইয়া বানাইছে, হ্যাঁ? তোমাদের সিক্ত ভাইয়া বানাইছে, এটা সম্ভবত স্টেক হাইড দিয়ে করা লাগতে পারে। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবা। সিক্রেট লেটার আর বিচ ডন্ট লাই এটা তো দেখলামই। আচ্ছা এটা দুইজন সলভ করেছে অলরেডি।
এরপর হচ্ছে হাইডেন ইন দ্য সাউন্ড, হিডেন ইন দ্য সাউন্ড। আচ্ছা, ও এটা তো দেখলামই। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে এটাও দেখলাম। এরপর হচ্ছে সাইলেন্ট চ্যানেল। আচ্ছা, দেখো এবার এটা দেখি। তো চ্যালেঞ্জের ডিসক্রিপশনটা দেখো কি বলা আছে, এট ফার্স্ট গ্ল্যান্স দিস ইমেজ অ্যাপিয়ার্স কমপ্লিটলি অর্ডিনারি, মানে শুরুতে এটা অর্ডিনারি লাগছে, হাউএভার নট এভরিথিং ভিজিবল অল দেয়ার ইজ, মানে সবকিছু তো তোমাদের দেখাবে না, মানে ভিজিবল না, তোমাদের অবশ্যই অ্যানালাইসিস করাই লাগবে। অ্যানালাইজ দ্য ইমেজ কেয়ারফুলি এন্ড এক্সট্রাক্ট ইট, আচ্ছা এক্সট্রাক্ট দ্য ডাটা, আনকভার দ্য ফ্ল্যাগ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের একটা পিএনজি ফাইল দেওয়া আছে, তো যেটা করবা তোমরা বরাবরের মতো এটা ডাউনলোড করে নিবা। তো ডাউনলোডে দেখো ফাইলের নাম হচ্ছে চ্যালেঞ্জ সলভ বোথ। তো এটা অলরেডি আমার কালিতে ডাউনলোড করাই আছে। তো এবার যাব চ্যালেঞ্জ সলভ বোথ, এটা আছে আমার পিকচার নামক ডিরেক্টরিতে, চ্যালেঞ্জ সলভ বোথ পিকচার নামক ডিরেক্টরিতে। তো পিকচার নামক ডিরেক্টরিতে আসবা। তো আমি অলরেডি কিন্তু এটা ভুল করে আগের বারে এটা করে রাখছিলাম যে ডিস্টেক দিয়ে চ্যালেঞ্জ সলভ বোথ, এই যে। তো এবার বরাবরের মতো এবারও ফাইল, তারপর হচ্ছে স্ট্রিং, এই কমান্ড গুলো তোমরা দিয়ে দিবা। ফাইল, স্ট্রিংস, তারপর হচ্ছে এক্সিট টুল, এগুলো হচ্ছে বেসিক কমান্ড, এগুলো অবশ্যই দিয়ে নিবা। এগুলো দেওয়ার পর তোমরা আসবা জেড স্টেক, তারপর হচ্ছে ফাইলের নাম। তো দেখো এই যে ফ্ল্যাগটা কিন্তু পেয়ে গেছো, কিন্তু এটা যদিও ফ্ল্যাগের মতো দেখতে, কিন্তু এটা কিন্তু ফ্ল্যাগ না, এটা কিন্তু পেয়ে গেছো। এটা তোমরা অন্যভাবে পেতে পারো। তো অনেক সময় তো জেড স্টেকে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তোমরা এখানে আপলোড করে নিবা, ফাইলটা আপলোড করে দিবা। আপলোড করার পর, আচ্ছা, আপলোড করার পর এবার ট্রাই করবা ফুল রেড, ফুল গ্রিন, এভাবে ট্রাই করবা যে কোথাও কোনো কিছু দেখতে পাও কিনা। ইনভার্স আরজিবি এভাবে ট্রাই করবা যে কোথাও দেখতে পাও কিনা কোনো কিছু। যদি না পাও তাহলে নিচে আসবা, তাহলে দেখবা যে দেখো ব্রাউজ ব্রিড প্ল্যান্স নামে একটা অপশন আসছে, এখানে আসবা। এখানে আসার পর ট্রাই করবা, রেড 0 আছে, তারপর রেড 1 এ যাবা, রেড 2 তে যাবা, রেড 3 তে যাবা, রেড 4 এ যাবা, এভাবে ট্রাই করবা। এভাবে গ্রিন ট্রাই করবা, গ্রিন সবগুলো ট্রাই করার পর যদি না পাও এভাবে যাবা ব্লুতে। তো ব্লুতে যাওয়ার পর ব্লু 1, ব্লু 2, ব্লু 3, ব্লু 4, ব্লু 5, এই যে দেখো ব্লু 5 এ গিয়ে কিন্তু পেয়ে গেছি আমরা, মানে যে ডিস্ট্রিক্টে যেটা পাচ্ছিলাম এটা আমরা ব্লু 5 এ যেয়ে পেয়ে গেছি, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা আমরা সিম্পলি কপি করে নিব। কপি করার পর তোমরা যেটা করবা, সাইফার আইডেন্টিফায়ার এটাতে যেতে পারো, এটাতে যেতে পারো, তারপর হচ্ছে সাইফারটা আইডেন্টিফাই করতে পারো। তো এটা তোমাদের কাজ। তো আমি তোমাদের ডিরেক্ট সলভ করে দিই। এটা হচ্ছে সিজা সাইফার দিয়ে করা লাগবে। আচ্ছা, তো সিজা সাইফার সিলেক্ট করবা হচ্ছে সিজা সাইফার। আচ্ছা, সিজা সাইফার জিনিসটা কি দেখো, সিজা সাইফার জিনিসটা কি, এখানে দেখো এক সিলেক্ট করা আছে, আমরা যদি এখানে এ ক্লিক করি তাহলে অ্যান্সার আসছে জেড। আচ্ছা, তো সিজা সাইফার যে করে, আচ্ছা এভাবে সিজা সাইফার সিলেক্ট করবা। তো সিজা সাইফার যে করে যে অক্ষরগুলোকে শিফট করে দেয়, তোমাদের লেটার গুলোকে কি করে যায়, শিফট করে দেয়। মানে ধরো এ কে ধরো জেড করে দিয়েছে, এমন যদি এখন বি করি, বি চাপি, তাহলে দেখো অপশন আছে কিন্তু এ, মানে এক ঘর বামে সরাই দিছে, দেখো এক ঘর বামে সরাই দিছে। আমি যদি সি চাপি তাহলে দেখো আসছে বি, মানে এক ঘর কিন্তু বামে সরাই দিছে। তো এভাবে তার মানে তুমি এবার যদি ওইটা দাও তাহলে দেখো যখন এক সিলেক্ট করছি তখন কি এক ঘর করে বামে সরাই দিছে। তো এরপর আমরা নাম্বারটা বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো। 7 মানে কিন্তু 7 ঘর বামে সরাই দিবে, 8 মানে 8 ঘর বামে সরাই দিবে। এভাবে যখন 13 তে আসবো, 13 ঘর বামে সরানোর পর আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি। তো তোমরা যদি এটা ম্যানুয়ালি করতে যাও মুখে মুখে তাহলে কিন্তু অনেক সময় লাগবে, এটা এখানে এসে করে নিবা। 13 ঘর বামে সরানোর পর আমরা কিন্তু ফ্ল্যাগটা পেয়ে গেছি। এটা হচ্ছে সিজা সাইফার।
তো এটা হচ্ছে তোমরা ক্রিপ্টোগ্রাফি ক্লাসে ভালোভাবে বুঝবা। ক্রিপ্টোগ্রাফি যে সেশন হবে ওখানে ভালোভাবে বুঝবা। আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট সাবমিট করে দিবা। আচ্ছা, তো বাকি থাকলো আর সিক্রেট চ্যালেঞ্জ থাকলো হাইডেন ইন প্লেন সাইট। তো তোমাদের দায়িত্ব হলো এই দুইটা সলভ করা। আমি এই দুইটা করে দিব না। এই দুইটা তোমরা এখন, আমি সার্ভারটা অন রাখবো। তোমরা যদি অ্যাকাউন্ট করে না থাকো তাহলে অ্যাকাউন্ট করে এখানে যেয়ে সলভ করবা। আমি হচ্ছে চালু রাখবো সার্ভারটা, তোমরা এখন নিজে নিজে ট্রাই করবা হাইডেন ইন প্লেন সাইট আর সিক্রেট লেটার। আচ্ছা, আমি স্টেগো অনলাইন দিয়ে দেখালাম না জিনিসগুলা। স্টেগো অনলাইন আমি কিন্তু সার্চ দিছিলাম কি স্টেগো অনলাইন। মানে বিট ফ্রিকোয়েন্ট যেগুলাতে বিট চেঞ্জ করতে হচ্ছিল, মানে এলএসবি স্টেগনোগ্রাফি, এছাড়া আরেকটা যেটা ছিল বিট চেঞ্জ করতে হচ্ছিল, যেগুলাতে বিট চেঞ্জের কথা যেগুলোতে লেখা ছিল এগুলো সাধারণত স্টেগো অনলাইনতে আমি বা জেড স্টেগের মাধ্যমে অথবা স্টেগো অনলাইনের মাধ্যমে এটা করা যায়। তো এখানে দেখো অনেকগুলা কিন্তু ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, তোমরা সবগুলো একটু এক্সপ্লোর করবা। এগুলো সবগুলো এক্সপ্লোর করবা। এক্সপ্লোর করার রিজন আছে, কারণ হচ্ছে এখানে এমন কিছু আছে যেগুলো তোমার টাইম বাঁচাই দিবে, অনেক টাইম বাঁচাই দিবে। তো তোমাদের যদি একটা ওয়েবসাইটে নিয়ে যায় সেটা হচ্ছে অ্যাপেরিসলভ। এখানে যদি আসো তাহলে দেখো কি হয়। আচ্ছা, অ্যাপেরিসলভে আসবা, তারপর একটা ইমেজ সিলেক্ট করবো, যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি। আচ্ছা, এটা সিলেক্ট করি। এরপর হচ্ছে অ্যানালাইজ ইমেজ দিবা। তাহলে দেখো এটা কি করে। আমরা যেটা ম্যানুয়ালি চেঞ্জ করছিলাম না, রেড করছিলাম, একবার ব্লু করছিলাম, এটা অলরেডি এ নিজেই করে দেয় এগুলা। এ কিন্তু নিজেই করে দেয়। দেখো রেড এর ক্ষেত্রে, এই যে গ্রিন এর ক্ষেত্রে, এই যে ব্লু এর ক্ষেত্রে, এই যে ব্লু এর 5 এ কিন্তু এই যে ফ্ল্যাগটা পাওয়া গেছে। এটা হচ্ছে 0 1 2 3 4 5। মানে যেটা আমরা ওখানে ম্যানুয়ালি করছিলাম এটা এখানে নিজে নিজেই করে দেয় এগুলা। এরপর হচ্ছে কালার র্যাপিং আছে, আরো অনেক অপশন আছে। এই যে ফাইল কমান্ড নিজে নিজে দিচ্ছে। এক্সিট টুল, যেটা তোমরা হচ্ছে কমান্ড লাইন ইউজ করে করছিলা, কালিতে যেটা কমান্ড লাইন ইউজ করে করছিলে এটা কিন্তু এটা নিজে নিজে করে দিচ্ছে। এক্সিট টুল করে দেয়, এই যে বিনক করে দেয়। তারপরে এই যে দেখো ফরেমোস্ট। তো এটা হচ্ছে একটা সুবিধা, অ্যাপেরিসলভের এটা একটা সুবিধা। অনেক কিছু এখান থেকে এক্সপ্লোর করতে পারবা। এই যে দেখো স্টেগ হাইট, এই যে, তারপর দেখো জেড স্টেগ, এই যে জেড স্টেগ যেটা আমরা কমান্ড ইউজ করে করছিলাম এটা কিন্তু এখানে এমনি করে দিচ্ছে। তো এরকম আরো অনলাইন টুল আছে। তো এগুলা তোমাদের নিজে নিজে এক্সপ্লোর করা লাগবে, নিজে নিজে তোমাদের মানে সার্চ করে করে দেখবা। মানে এমন না যে সবকিছু তোমাদের দেখানো হবে, তোমরা নিজে নিজে সার্চ করে করে দেখবা। আর সিটিএফ এর নিয়ম কিন্তু এটাই, মানে সবকিছু তোমার আগে থেকে জানা থাকবে না। যেমন তুমি স্টেগো অনলাইন এটা জানতা, জাস্ট এটা জানতা ধরো। তো তোমরা স্টেগো অনলাইন লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট পাবা। যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোই নিজে নিজে এক্সপ্লোর করবা। তো এমন কিছু পেয়ে যাবা যেগুলো হচ্ছে তোমাদের কাজে দিবে, যেমন অ্যাপেরিসলভ, এটা তোমাদের অনেক কাজে দিবে। তো নিজেরা এভাবে এক্সপ্লোর করবা। আচ্ছা, তো বাকি দুইটা চ্যালেঞ্জ তোমরা নিজেরা সলভ করো। আচ্ছা, তো এখন পর্যন্ত যতটুকু করানো হলো এটুকু নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? একটু রেসপন্স করো।
অথবা মেসেজে বলতে পারো। কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে মেসেজে বলতে পারো অথবা বলতে পারো। ভাই হিডেন সাউন্ড এই প্রবলেমটাই আমরা যখন ওই যে মোর্স ডিকোডার দিয়ে ডিকোড করতেছি তখন তো ভাই এটা ক্লিয়ার হইতেছে না। মোর্স ডিকোডার দিয়ে এটা হচ্ছে না? না ভাই বলছো? মানে আসতেছে কিন্তু ক্লিয়ার না। ও তোমরা ক্রিপ্ট কোনটা দিয়ে ডিকোড করছো? ক্রিপ্টি দিয়ে না? না ভাই ওই যে মোর্স কোড ডট ওয়ার্ল্ড এটা দিয়ে মানে ও ওইটা তো অনলাইন এটা দিয়ে যদি করতেছি। এমন না হয় তো অনেকগুলা ট্রাই করবা। অনেক সময় সবগুলাতে ভালোভাবে ডিকোড হয় না। তো ক্রিপ্টি ট্রাই করতে পারো। ক্রিপ্টিতে ভালোভাবে হয়। এছাড়া আরো কোন ওয়েবসাইট যেগুলো আছে ওগুলাতে ট্রাই করতে পারো। এছাড়া সাইবার চেপ ট্রাই করতে পারো। মানে একটাতেই যে হয়ে যাবে এমন কোনো বিষয় না। ক্রিপ্টিতে ট্রাই করতে পারো। ক্রিপ্টিতে ভালোভাবে হবে। মানে এছাড়া অন্যগুলো সবগুলো টুল ট্রাই করা লাগবে তাই তো ভাই? হ্যাঁ, সবগুলা একে, একে ট্রাই করবা। অনেক সময় যে সবগুলা কাজ করবে এমন না। কিছু বাগ থাকতে পারে কোনো টুলে। তো সবগুলা ট্রাই করে, করে দেখবা। আচ্ছা ভাই। আচ্ছা আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, সার্ভার চালু রাখবো, সমস্যা নাই। সার্ভার চালু রাখবো। আর তোমরা সবাই এটা যে ২ টা করালাম না, হ্যাঁ? এই ২ টা তোমরা নিজেরা ট্রাই করো। আর যেগুলো করালাম এগুলো সাবমিট দাও সবাই। সবাই সাবমিট দাও প্লাগগুলা। অ্যাকাউন্ট করে সাবমিট দাও। মানে সবাই একটা করে অ্যাকাউন্ট খুলো। তারপর হচ্ছে ফ্ল্যাগগুলো নিজে ট্রাই করে ফ্ল্যাগগুলো বের করে সাবমিট দাও। আচ্ছা। আর কোনো যদি কারো জিজ্ঞাসা না থাকে তাহলে আজকে এখানে রাখি। আচ্ছা সবাই লিভ নিতে পারো তাহলে। আর বাকি যে পরবর্তী সেশন তোমাদের জানিয়ে দেওয়া হবে।